দেখতে পাচ্ছি আরিয়ান হচ্ছে একটু করে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে, যেন বাকিরা সো মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্ক করে দাও আর আমাকে একটু বইলো যে আমার কথাটা ক্লিয়ার কিনা। ওকে, এবং বোর্ডে আমি কিছু লিখি, দেখো যে বোর্ডটা ক্লিয়ার কিনা দেখা যাক। আচ্ছা, একটা মিনিট ওয়েট করো, আমি যেই সেকেন্ডারি ফোনটা নিছি ওই ফোনে হচ্ছে আমার ভিডিওটা দেখতে আমার একটু কষ্ট হচ্ছে, ভিডিওটা আসতেছে না। সো আমি আবার একটু বের হয়ে ঢুকি অ্যাপে। আচ্ছা, কারা কারা ক্লাসে আছো প্রথমে একটু বলো। আর আরিয়ান হচ্ছে কষ্ট করে মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপে একটু ইয়েটা দিয়ে দাও, ঠিক আছে, ভিডিও লিঙ্কটা দিয়ে দাও। আমরা হচ্ছে একটু ওয়েট করি, ওয়েট করে হচ্ছে আমরা স্টার্ট করে দিতেছি। আমাকে একটু বললো যে লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমার। ওকে, আমার লেখা বোঝা যাচ্ছে কিনা এটা একটু বললো। আচ্ছা, রাফিকে দেখতে পাচ্ছি, রাফি হচ্ছে পেজ থেকে একটু শেয়ার করে দিস, ঠিক আছে। আমি যেহেতু আরেকজনের ফোনে আছি, সো আমি হচ্ছে পেজ থেকে শেয়ার করতে পারতেছি না। সো রাফি এই কাজটা একটু করিস। আর হচ্ছে ওকে 20 জনকে দেখতে পাচ্ছি। এই কারা কারা ক্লাসে আসছে একটু বলো তো, অনেকদিন পর ক্লাস নিতে আসছি তো, একটু চেহারাগুলো দেখতে চাই যে কারা কারা ক্লাস করতে আসছে এতদিন পর। কার কার হচ্ছে আমাকে মনে আছে যে আমি ক্লাস নিতে আসছি, এই জন্য ক্লাস করতে আসছে, এটা আমাকে একটু বললো। আচ্ছা, আই থিঙ্ক কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, সানজিদা ইয়াসমিন একান্তকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম সানজিদা। আচ্ছা, মুগ্ধ শেয়ার করে দিছে, ফাইন। আচ্ছা, সো আজকে আমি হচ্ছে একটু ওয়েট করি, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা শুরু করে দিব। মৃত্তিকাকে দেখতে পাচ্ছি। ওকে, আজকে আমরা বেসিক্যালি যেই জিনিসগুলো শিখবো বা আজকের চ্যাপ্টারটা ক্লাসটা নিয়ে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে আমার ত্রিকোণমিতির ওভারঅল যদি আমি সবগুলো লেকচারের কথা বলি, সবগুলো লেকচার অলমোস্ট হচ্ছে তোমার প্রায় 20 থেকে 22 হাজারের মতো ভিউ পাইছে। সো এতগুলা ভিউর পরে সবার প্রতিটা ভিডিওর নিচে একটা করে কমেন্ট ছিল, বা প্রতিটা ক্লাসের নিচে একটা করে কমেন্ট ছিল যে ভাইয়া 6.3 কোথায়, 6.3 কোথায়, ভাই 6.3 কেন পড়ান না, বা 6.3 ভিডিও কবে দিবেন। সো বেসিক্যালি এই জন্য আমি চিন্তা করলাম যে 6.3 দিয়ে আমরা শুরু করি, যেহেতু এটা বাকি ছিল, মাঝখানে একটা চ্যাপ্টার ছিল, এবং হচ্ছে এই চ্যাপ্টারটার পরে আমরা হচ্ছে 7.6 শিখবো, এবং 7.7 শেখার পর আমরা টোটালি হচ্ছে ত্রিকোণমিতি কমপ্লিট করবো। কমপ্লিট করার পর আমাদের ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা থেকে যে সকল কোশ্চেনগুলো আসে আমরা হচ্ছে সেগুলো সলভ করব, যাতে করে তোমাদের একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যায় যে ত্রিকোণমিতির বইয়ের ম্যাথ বা এইচএসসিতে কী টাইপের ম্যাথ আসে, প্লাস ত্রিকোণমিতি থেকে আমাদের অ্যাডমিশন পরীক্ষাগুলোয় কী টাইপের ম্যাথ আসে। ওকে, সো অনেককে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, সো আমরা হচ্ছে 16 জনকে ক্লাসে দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। সো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে আমরা মৌলিক পর্যায় কি, মৌলিক পর্যায়গুলো আমরা নির্ণয় করা শিখবো, মৌলিক পর্যায় ডেফিনেশনটা শিখবো। তারপর হচ্ছে আমরা আমাদের ত্রিকোণমিতিক ফাংশনগুলো, অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলার মৌলিক পর্যায় কি আছে বা এগুলোর মৌলিক পর্যায় কি সেগুলো নির্ণয় করা শিখবো, আমরা গ্রাফের মাধ্যমে নির্ণয় করা শিখবো। আমরা হচ্ছে তারপর আমাদের যদি মৌলিক পর্যায়ে ফাংশনটার যদি বিভিন্ন রকম হয়, মানে ফাংশনের বিভিন্ন টাইপের জন্য কিভাবে আমরা মৌলিক পর্যায়ে বের করতে পারি সেটা আমরা দেখব, এবং সবশেষে হচ্ছে প্রায় 5-6 আসছে। ওকে, বিভিন্ন বোর্ডে আসছে। সো আমরা হচ্ছে শুরু করে দেই। আমরা হচ্ছে প্রথমে আচ্ছা, আরেকটা কথা বলি, 22 জন ক্লাসে আছো, তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, যাতে করে হচ্ছে যারা জয়েন করতে পারতেছে না বা জানে না তারা যেন হচ্ছে জেনে যায়। ওকে, দাঁড়াও আমি একটু পিডিএফটা ওপেন করি। আচ্ছা, সো বেসিক্যালি আমাদেরকে পর্যায় বের করতে হবে, ঠিক আছে। পর্যায় কাকে বলে এই জিনিসটা আমরা একটু জেনে নিই। ওকে, ধরো কোনো একটা ফাংশন, ফাংশন আছে এফ অফ থেটা,
এই ফাংশনটা যতটা ইন্টারভাল পর পর রিপিট হতে থাকে সেই ওই ইন্টারভালটাকে আমরা বলি পর্যায়। ওকে, ধরো এফ অফ থিটা একটা ফাংশন, ধরো এফ অফ থিটা হচ্ছে এরকম একটা ফাংশন। ওকে, ধরো এরকম একটা ফাংশন। এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে এখান থেকে এই পর্যন্ত ফাংশনটা আসছে, আসার পর এখান থেকে সেম ফাংশনটা আবার রিপিট হয়েছে। ওকে, এই জন্য এটা এটা এই যে যতটুকু ইন্টারভাল পর পর আমার ফাংশনটা রিপিট হচ্ছে, এই ইন্টারভালটাকে আমরা বলি পর্যায়। ওকে, এই ইন্টারভালটাকে আমরা বলি পর্যায়। এখন এফ অফ থিটা যদি এমন একটা ফাংশন হয় যেই ফাংশনটার জন্য আমরা লিখতে পারি এফ অফ থিটা প্লাস টি। ওকে, অর্থাৎ এফ অফ থিটা ইকুয়াল টু যদি এফ অফ থিটা প্লাস টি হয়, যেখানে টি হচ্ছে যে কোনো একটা ইন্টারভাল। ওকে, যে কোনো ইন্টারভাল, তখন আমরা ওই ফাংশনটাকে বলি, তখন যদি এই কন্ডিশনটা ফুলফিল করে বা এই কন্ডিশনটা হচ্ছে সে মানে, তখন আমরা ওই ফাংশনকে বলি যে একটা পর্যায়ী ফাংশন বা পর্যায় ভিত্তিক ফাংশন। ওকে, বা পর্যাবৃত্ত ফাংশন যেটাই বলো তোমরা, ঠিক আছে, বা পিরিয়ডিক ফাংশন সেটাও বলতে পারো। সো এটাকে আমরা পিরিয়ডিক ফাংশন বলি। ওকে, অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড বা পর্যায় পর ফাংশনটা নিজেকে রিপিট করে। ওকে, আমরা পিরিয়ডিক ফাংশনের সংজ্ঞা বুঝলাম। এখন এই টি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, বা টি এর ভ্যালুটা বের করতে হবে যখন এই টি এর ভ্যালুটার নাম হবে মৌলিক পর্যায়। ঠিক আছে, সো টি এর এই যে টিটা আমি লিখলাম, টি এর সর্বনিম্ন যে মানের জন্য এফ অফ থিটা ইকুয়াল টু এফ অফ থিটা প্লাস টি সত্যি হয়, তাকে আমরা মৌলিক পর্যায় বলি। ওকে, কেন মৌলিক পর্যায় বলি, কি জন্য বলি বা কিভাবে বলি, এটা আমি পরে দেখাই দিব। এইটুক তোমাদের তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলে। ঠিক আছে, সো টি এর সর্বনিম্ন যে মানের জন্য আমরা এফ অফ থিটা ইকুয়াল টু এফ অফ থিটা প্লাস টি এই কন্ডিশনটা সত্যি হয়, তাকে বানানটা আমার খুব বাজেভাবে লিখছি আমি, তাকে আমরা মৌলিক পর্যায় বলি। ঠিক আছে, দেখো দাঁড়াও আমি একটু মার্কারটা চেঞ্জ করি, একটু ওয়েট করো। তোমাদের লেখা হইলে আমাকে কমেন্টে ডান লেখো। আচ্ছা, তোমাদের লেখা হইলে আমাকে বইলো, মৌলিক পর্যায়ের সংজ্ঞাটা লেখা হইলে আমাকে বইলো। আচ্ছা, সো আচ্ছা মুগ্ধ লিখে ফেলছে, বাকিরা একটু কমেন্ট করো। আচ্ছা, সো এবার আমরা দেখব যে আমাদের মৌলিক পর্যায় বের করার জন্য আমি একটা কথা বলছি যে আমাদের ফাংশনটা একটা সার্টেন পিরিয়ড পর পর বা একটা সার্টেন ইন্টারভাল বা বিরতি পর পর রিপিট করে। ঠিক আছে, সো এই যে সার্টেন ইন্টারভালটা বা বিরতিটা কতটুকু হবে, এটা আমরা কিভাবে বুঝবো, বা আমি কিভাবে বুঝবো যে একটা ফাংশন কতটুকু সময় পর পর নিজেকে রিপিট করতেছে, সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সো সেই জিনিসটা একটা মিনিট। আচ্ছা, সো সেই জিনিসটা যদি আমি বের, আচ্ছা আমি এখানে লিখি, আমাকে হচ্ছে সমদশার বিন্দু খুঁজে বের করতে হবে। অর্থাৎ ফাংশনটার উপরে এমন দুইটা বিন্দু খুঁজে বের করতে হবে যেই দুইটা বিন্দু সমদশা সম্পন্ন এবং তাদের মধ্যকার ডিফারেন্সটাই হচ্ছে যতটুকু ডিফারেন্স পর পর ফাংশনটা নিজেকে রিপিট করবে। বিন্দু খুঁজে বের করার, সমদশা বিন্দু খুঁজে বের করার হচ্ছে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে ওই বিন্দুর বা বিন্দু দুটির কোটি সেম বা একই এবং বিন্দু দুটির দিক একই দিকে। ওকে, বিন্দু দুটির কোটি একই এবং বিন্দু দুটির দিক একই দিকে। সো খেয়াল করো, এটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি যে আমাদের সমদশা সম্পন্ন বিন্দু কোনটা। ধরো আমি গ্রাফের উপর দুইটা বিন্দু নিলাম, র্যান্ডম দুইটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু, ধরো এটা একটা বিন্দু। এখন আমি যদি এই বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি, এই দুইটা বিন্দু ধরো কোটি হচ্ছে সমান। ওকে, ধরো কোটি সমান, বাট
এই বিন্দুতে এসে গ্রাফটা উপরে উঠতেছে, এই বিন্দুতে এসেও গ্রাফটা উপরে উঠতেছে। তার মানে আমি বলতে পারি এই দুইটা বিন্দু সমদশা সম্পন্ন বিন্দু। আরেকবার বলি, আমি র্যান্ডম দুইটা বিন্দু নিছি, এটা একটা বিন্দু নিছি, এটা একটা বিন্দু নিছি, আমি ধরে নিছি যে তাদের কোটি সমান, অর্থাৎ এক্স অক্ষ হতে তাদের ডিসটেন্স সমান। সমান হওয়ার পর আমার প্রথম কন্ডিশনটা ফিল আপ হয়েছে। আমার দ্বিতীয় কন্ডিশনটা কি, যে বিন্দু দুটির দিক একই দিকে হবে। সো বিন্দু দুটির দিক আমি দেখতেছি যে এই বিন্দুতে এসে আমাদের গ্রাফটা উপরের দিকে উঠতেছে, এই বিন্দুতে এসে আমাদের গ্রাফটা উপরের দিকে উঠতেছে। তার মানে যেহেতু দুইটা কন্ডিশন ফিল আপ করছে, এই দুইটা বিন্দু তাহলে সমদশা সম্পন্ন বিন্দু। ওকে, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। ওকে, সমদশা সম্পন্ন বিন্দু কিভাবে বের করলাম এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো। তারপর তোমাদেরকে আমি দুটো বিন্দু দিব, বিন্দু দিয়ে জিজ্ঞেস করব যে তারা সমদশা সম্পন্ন কিনা। আচ্ছা, জাহেদ বলছে আমার লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাকিরা একটু বলো তো লেখা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। ওকে, এবার তোমরা দুটো বিন্দুর কথা চিন্তা করো। ধরো এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দুর কোটি সমান। তোমরা আমাকে একটু বলো তো এই দুইটা বিন্দু কি সমদশা সম্পন্ন বিন্দু কিনা। ওকে, এই দুইটা বিন্দু সমদশা সম্পন্ন বিন্দু কিনা আমাকে একটু কমেন্টে বলো। ওকে, ধরো এটা আমি বিন্দু 1 দিয়ে দিলাম, এটাকে দিলাম বিন্দু 2। সো এই দুইটা বিন্দু সমদশা সম্পন্ন বিন্দু কিনা আমাকে একটু কমেন্টে বলো। ওই দুইটা বিন্দু সমদশা সম্পন্ন বিন্দু কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সোহেল বলছে না। সোহেল একটু ব্যাখ্যা করো তো যে কেন সমদশা সম্পন্ন বিন্দু না। ওকে, এটা একটু ব্যাখ্যা করো। মুগ্ধ আরিয়ান বলছে সমদশা সম্পন্ন বিন্দু না। সো আরিয়ান একটু বলিস যে কেন সমদশা সম্পন্ন বিন্দু হবে না, ঠিক আছে? আচ্ছা, জাহেদও বলছে। সো যারা যারা হচ্ছে বলতেছো যে সমদশা সম্পন্ন বিন্দু না, তারা একটু কমেন্টে বইলো কেন সমদশা সম্পন্ন বিন্দু না। ওকে, এই কেনের উত্তরটা একটু দিও। আচ্ছা, আমি কারো, আচ্ছা সোহেল কমেন্ট করছে কারণ দিক ভিন্ন। আচ্ছা, এবার আমরা একটু সোহেলের কমেন্টটা হচ্ছে জাস্টিফাই করার চেষ্টা করি। আমরা সমদশা সম্পন্ন বিন্দু হওয়ার দুইটা কন্ডিশন দিছি, যে বিন্দুগুলার কোটি সমান হবে এবং বিন্দুগুলার হচ্ছে দিক একই হতে হবে। অর্থাৎ ওই বিন্দুতে যাওয়ার পর আমার গ্রাফটা যেদিকে মুভ করতেছে ওই মুভমেন্টটা একই দিকে হতে হবে। সো আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এই বিন্দু থেকে গ্রাফটা আমার নিচের দিকে নামছে। আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, এই বিন্দু থেকে গ্রাফটা আমার উপরের দিকে উঠতেছে। তার মানে যেহেতু দিক ভিন্ন, অর্থাৎ দুইটা কন্ডিশন ফুলফিল করে নাই, তার মানে এই দুইটা বিন্দু সমদশা সম্পন্ন বিন্দু না, যদিও তাদের কোটি সমান। ওকে, সো আমরা সমদশা বিন্দু জানলাম যে সমদশা সম্পন্ন বিন্দু কিভাবে বের করা লাগে। এবার আমি যেই কথাটায় আসতেছি সেটা হচ্ছে সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যকার ডিফারেন্সটাই হচ্ছে আমার পর্যায় বা মৌলিক পর্যায়। ওকে, না মৌলিক পর্যায় বলা যাবে না, শুধু পর্যায় আমরা বলবো। সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর এই বিন্দু এবং এই বিন্দুর কথা চিন্তা করি। ওকে, খেয়াল করো এই বিন্দু এবং এই বিন্দুর ক্ষেত্রে আমার গ্রাফটা উপরের দিকে উঠছে, আবার এখান থেকে, তাহলে এই দুইটা বিন্দু সমদশা সম্পন্ন বিন্দু। এবার তাদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, পর্যায় বের করার জন্য আমাকে বের করতে হবে ফাংশনটা রিপিট করতেছে কিনা। খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত ফাংশনটা একটা সাইকেল কমপ্লিট করে বা একটা চক্র কমপ্লিট করে, আবার এখান থেকে এই পর্যন্ত ফাংশনটা আরেকটা সাইকেল কমপ্লিট করে বা চক্র কমপ্লিট করে, আবার এখান থেকেও এই পর্যন্ত যদি আমি গ্রাফটা আঁকতাম ফাংশনটা আরেকটা সাইকেল কমপ্লিট করে। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা, এটাকে আমি পর্যায় বলতে পারবো, কারণ তারা রিপিট করতেছে। অথবা আমি আরেকভাবে বলতে পারি যে সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যকার ডিফারেন্সটাই হচ্ছে আমার পর্যায় বা মধ্যকার বিরোধী। তোমরা একটু বইলো যে এটা বুঝতে পারছো কিভাবে পর্যায় বের করলাম, এটা একটু বইলো। ওকে, তারপর আমরা সাইন কজ এগুলার হচ্ছে মৌলিক পর্যায়গুলো জানবো। আচ্ছা, অনেকেই কেন না সেটার উত্তর দিতে পারছো, ধন্যবাদ।
তোমরা একটু বললো যে এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা আরিয়ান বুঝতে পারছে, বাকি একটু ফাস্ট কমেন্ট করো। আচ্ছা জাকিয়া বুঝতে পারছে। আচ্ছা আরেকবার সেটা হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দুগুলার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পর্যায়। ওকে, সমদশা সম্পন্ন বিন্দুগুলার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পর্যায়, কারণ সমদশা সম্পন্ন বিন্দুগুলার মাঝখানে যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা পরপর ফাংশনটা নিজেকে রিপিট করে। ওকে, এজন্য বেসিক্যালি আমরা এটাকে পর্যায় বলতেছি, অর্থাৎ সমদশা সম্পন্ন দুটা বিন্দুর মধ্যকার ডিফারেন্সকে পর্যায় বলতেছি। ওকে, আর সর্বনিম্ন যে ডিফারেন্সটা আছে সর্বনিম্ন ডিফারেন্সটাকে আমরা বলবো মৌলিক পর্যায়। সর্বনিম্ন ডিফারেন্সটাকে এটা আমরা এখন বের করতেছি। ওকে, সো এটা যেহেতু সবার ক্লিয়ার, আমি হচ্ছে মুছে দিচ্ছি। সো এবার আমরা বেসিক্যালি আমরা হচ্ছে cos থিটা এর পর্যায় বের করব। ঠিক আছে, cos থিটা এর পর্যায় বের করব। আচ্ছা বোর্ডের লেখা ঠিকমতো বোঝা যায় নাই, এজন্য হচ্ছে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। সো যে জায়গায় সমস্যা হবে আমাকে একটু বইলো, আমি মুখে বলে দিব বা বুঝাই দিব। ওকে, সো আমরা হচ্ছে একটু কজের, আমরা হচ্ছে প্রতিটা কোণের জন্য কজের মান কিরকম হয় সেটা একটু চিন্তা করি। আমরা জানি যে যখন cos 0 ডিগ্রি হয় cos 0 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 0। ওকে, আমরা যখন cos 30 ডিগ্রির কথা চিন্তা করি বা ধরো 45 এর কথা চিন্তা করি, cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তারপর cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তারপর হচ্ছে আমরা যদি cos 90, আচ্ছা cos 60 এর কথায় আসি, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। আচ্ছা আমরা cos 30 ও লিখতে পারতাম, আচ্ছা এখানে মাঝে লিখে দেই। cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আই থিংক √3/2। সো cos 60 হাফ, এবং হচ্ছে আমরা যদি cos 180 এর কথায় আসি, cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। ওকে, আবার cos 270 ডিগ্রির ক্ষেত্রে যদি আসি, cos 270 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, একটা মিনিট, cos 270, তাহলে এটা হচ্ছে আমার, আচ্ছা হ্যাঁ, সো cos 270 ডিগ্রির ভ্যালু হবে cos 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে -0। ওকে, বা 0 হবে। আচ্ছা তারপর হচ্ছে cos 360 এর ভ্যালু যদি আসি, cos 360 এর ভ্যালু হচ্ছে হবে 1। ওকে, সো এগুলো আমরা লিখতে পারছি। এবার এগুলাকে আমরা গ্রাফে প্লট করব। সো আমরা যদি গ্রাফে প্লট করতে যাই, আমরা একটা সার্টেন ইন্টারভাল নিব। ইন্টারভালগুলো হচ্ছে হবে 90 ডিগ্রি করে করে, অর্থাৎ 0 ডিগ্রি, তারপর আমরা লিখতে পারি π/2, তারপর লিখলাম পাই, তারপর লিখলাম হচ্ছে 3π/2, তারপর লিখলাম 2π, এভাবে চলতে থাকে। ঠিক আছে, সো cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সরি cos 0 ডিগ্রি, এই আমি ভুল লিখছি, cos 0 ডিগ্রির ভ্যালু হবে 1। ঠিক আছে, এটা আমি ভুল লিখছি, তোমরা একটু ঠিক করে নিও, দেখি তোমরা কমেন্টে বলছো কিনা ভুল লিখছি যে। আচ্ছা cos 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1 হবে, আমি তাড়াহুড়া করতে গিয়ে ভুল লিখে ফেলছিলাম, তোমরা ঠিক করে নিও। তাহলে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এবং cos এখানে একটা -1 দিলাম, যেহেতু 180 ডিগ্রির ভ্যালু -1 হবে। তাহলে 0 ডিগ্রির ভ্যালু যেহেতু 1, আমি x অ্যাক্সিসে আমি হচ্ছে আমার কোণের মানটা লিখতেছি, এজন্য আমি থিটা লিখলাম, এবং y অ্যাক্সিসে আমি হচ্ছে cos থিটার ভ্যালু লিখবো, এজন্য আমি লিখলাম y = cos থিটা। ঠিক আছে, সো 1 যেহেতু 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে আমি 0 ডিগ্রির ভ্যালু 1 লিখলাম। তারপর আস্তে আস্তে কমতে কমতে 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত হবে, 0 হবে। ওকে, আবার 90 থেকে যখন 180 যাবে তখন ওই ভ্যালুটা হয়ে যাবে কত, -1। ঠিক আছে, অর্থাৎ এখানে চলে আসবে। একইভাবে -1 থেকে আমার যখন হচ্ছে 270 ডিগ্রি যাবে তখন হয়ে যাবে তার ভ্যালু 0, এবং সেখান থেকে যখন 360 ডিগ্রি হবে তখন আমরা এই ভ্যালুটাকে লিখতে পারবো 1। ঠিক আছে, সো এভাবে আবার গ্রাফটা পড়বে। এখন খেয়াল করো, আমি যদি গ্রাফটার কথা চিন্তা করি, কোথায় একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হয়েছে বা একটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে এই যে এখান থেকে 1 এ শুরু হয়েছে, আবার এখানে গিয়ে 1 এ শেষ হয়েছে। ওকে, আমি আমার হচ্ছে কোটির কথা চিন্তা করতেছি। তাহলে এই বিন্দুটা এবং এই বিন্দুটা তারা হচ্ছে পরস্পর সমদশা সম্পন্ন বিন্দু। এইটুক জিনিস তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই বিন্দুটা এবং এই বিন্দুটা পরস্পর সমদশা সম্পন্ন বিন্দু, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই দুইটা বিন্দু যে সমদশা সম্পন্ন বিন্দু, এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো।
আচ্ছা আমি কারো কমেন্ট দেখতেছি না ইয়েট। আচ্ছা ফাহিম বুঝতে পারছে, ওকে, বাকি একটু কমেন্ট করো। আচ্ছা বুঝতে পারছো কেন সমদশা সম্পূর্ণ বিন্দু, কারণ এই দুইটা পয়েন্টের আমার কোটির মান হচ্ছে সমান এবং এখান থেকেও গ্রাফটা নিচে নামতেছে, এখান থেকেও গ্রাফটা নিচে নামতেছে। ওকে, এখন খেয়াল করো এই যে সমদশা সম্পূর্ণ দুইটা বিন্দু, সমদশা সম্পূর্ণ দুইটা বিন্দুর মধ্যকার ডিফারেন্সটাই হচ্ছে আমার কি পর্যায়। তাহলে এখান থেকে এই পয়েন্টের যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা হচ্ছে আমার পর্যায় এবং এই পর্যায়টার ভ্যালু হচ্ছে কত 2π। তাহলে ডিফারেন্সটা কি হবে 2π - 0 = 2π। ওকে, এখন আমি যদি গ্রাফটাকে আরো এক্সটেন্ড করতাম তাহলে আমি দেখতে পারতাম যে গ্রাফটা এরকম হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি 0 থেকে 4π পাইতাম, আবার 0 থেকে হচ্ছে 6π পাইতাম, অর্থাৎ আমি প্রতি 2π পর পর, অর্থাৎ যেহেতু আমার পর্যায় হচ্ছে 2π, তার মানে প্রতি 2π পর পর আমি দেখতাম যে আমার গ্রাফটা রিপিট হচ্ছে। ওকে, আবার বলতেছি, আমি দেখতাম যে প্রতি 2π পর পর আমার গ্রাফটা রিপিট করতেছে। ওকে, তাহলে আমার পর্যায় হচ্ছে 2π। ওকে, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি 2π পর আমার সমদশা সম্পন্ন একটা বিন্দু পাইতাম, আমি 4π, এখানে যদি ধরো আমি 4π লিখতাম, এই 4π পর হচ্ছে আমি আরেকটা সমদশা সম্পন্ন বিন্দু পাইতাম, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু ডিসটেন্স কত হইতো 4π হইতো না। ওকে, তাহলে এটাও হইতো একটা পর্যায়। বাট আমি যখন মৌলিক পর্যায় নিয়ে কথা বলবো, আমি যখন মৌলিক পর্যায় নিয়ে কথা বলবো, মৌলিক হবে আমার সর্বনিম্ন পর্যায়টা, ওকে, বা আমার সর্বনিম্ন টি এর ভ্যালুটা। তাহলে এই সর্বনিম্ন হচ্ছে 2π। ওকে, বা 2π বলো। ওকে, এইটুক জিনিস তোমরা বুঝতে পারছো কি? এইটুক জিনিস তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। কেউ কি আটকে গেছে? দেখতেছি সেই ফোনে মনে হচ্ছে আটকে যাচ্ছে। ভিডিও ঠিক আছে, ওকে ফাইন। সো cos থিটা এর মৌলিক পর্যায়, একইভাবে তোমরা যদি sin থিটার গ্রাফটা আঁকো, sin থিটার গ্রাফটা এরকম হবে, আমি একটু নিচে লিখি। sin থিটার গ্রাফটা কি রকম হবে, sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ওকে, সো sin এর গ্রাফ, ওকে, সো এরকম গ্রাফ যদি হয় আমরা দেখব। আচ্ছা একটা মিনিট, ভিডিও মাঝে মধ্যে আটকে যাচ্ছে, আমি একটু আমার এই ফোনের কোয়ালিটিটা কমায় নিতেছি। আচ্ছা বারবার আটকে যাচ্ছে, একটা মিনিট আমি একটু চেক করতেছি। আচ্ছা এবার বলো তো ঠিক আছে নাকি? আটকায় যাওয়ার জন্য কোন জায়গায় যদি না বুঝো আমাকে একটু বলো। ওকে, সো এই গ্রাফটা হচ্ছে আমাদের sin থিটা এর গ্রাফ, তাহলে এই বরাবর হবে থিটা। তাহলে আমি এখানে লিখতে পারবো π/2 পাই, কারণ sin 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তারপর এখানে লিখতে পারবো 3π/2। ওকে, তাহলে আমরা দেখব যে আমাদের sin 2π পর পর রিপিট হচ্ছে। ওকে, অ্যাজাম্পশনে পৌঁছাতে পারি বা এই স্বীকার্যটা দিতে পারি যে আমাদের cos থিটা cosec থিটা এই সবগুলা ফাংশনের মৌলিক পর্যায় হচ্ছে 2π রেডিয়ান। ওকে, ওকে,
আচ্ছা বেশি আটকাচ্ছে কিনা, কি অনেক বেশি আটকাচ্ছে কিনা আমাকে একটু বলো তো। একটা মিনিট একটু ওয়েট করো, আমি আমার আচ্ছা আমি হচ্ছে চেক করলাম, সো এরপরে আটকাইলে আমাকে একটু বইলো। আচ্ছা এবার আমাকে একটু বলো তো যে ভিডিওর কি অবস্থা। আচ্ছা এবার আমাকে একটু বলো যে ভিডিওর কি অবস্থা। ঠিক আছে, আমি এই পার্টটুকু আবার রিপিট করতেছি। কোন এখানে এসে যেই কাজটা করছি, আমরা তো cos θ এর মৌলিক পর্যায়ে বের করছি যে 2π রেডিয়ান। ঠিক আছে, cos θ এর মৌলিক পর্যায়ে আমরা বের করছি 2π রেডিয়ান। দেখতেই পাচ্ছ। সো এখান থেকে দেখতেছি যে আমাদের যে cos θ sin θ sec θ রেডিয়ান। এবার বললো এইটুক বোর্ডে যা লেখা আছে বারবার আটকাচ্ছে কেন আমি তো বুঝতেছি না, আমার তো নেটের লাইন সব ঠিকই আছে। এবার দেখো তো ঠিক আছে নাকি, এবার দেখো ঠিক আছে নাকি, তোমরা একটু বললো যে বোর্ডের লেখাগুলো তোলা হয়েছে কিনা। এবার ঠিক আছে নাকি একটু বলো, ওকে। আর বোর্ডের লেখাগুলো তোলা হয়েছে কিনা সেটা আমাকে একটু বলো। আচ্ছা সোহেলের লেখা শেষ হয়েছে, জাকিয়া বাকিরা একটু বললো যে লেখা ঠিক হয়েছে কিনা বা লেখা শেষ হয়েছে কিনা আর কি। তারপর আমরা হচ্ছে tan এর গ্রাফটা দেখব। আচ্ছা সোহেল সানজিদা শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা সাইনেরটা বুঝি নাই, সাইনেরটা হচ্ছে 0, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, সাইন ওকে, যে 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, ডিগ্রি ভ্যালু হচ্ছে -1 এবং 360 ডিগ্রি ভ্যালু হচ্ছে উপরে উঠতেছিল। তাই এই গ্রাফটা হচ্ছে 2π পর পর নিচেকে রিপিট করতেছে। ওকে, তাহলে এই গ্রাফটা আমার হচ্ছে মৌলিক পর্যায়। আচ্ছা আমি একটু মোবাইল ডাটায় সুইচ করে দেখি ঠিক হয় কিনা।
এবার ঠিক আছে। আচ্ছা এবার আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা এবার আই থিঙ্ক ঠিক আছে। এবার একটু দেখো তো কি অবস্থা। আমি মোবাইল ডাটায় সুইচ করছি, এবার বইলো কি অবস্থা, ঠিক আছে। এবার যদি তাহলে আমার কিছু করার নেই, ক্লাস তাহলে হচ্ছে সকাল নিতে হবে, কারণ এইভাবে আটকে আটকে আসলে ক্লাস করা পসিবল না। আচ্ছা আমরা হচ্ছে আমরা অন্য টপিকে যাই, ঠিক আছে। সো আমরা হচ্ছে এবার 10 এর দেখি। যে tan theta equal to sin theta by cos theta, ওকে। সো আমরা যদি tan 0 ডিগ্রির গ্রাফটা বের করতে চাই, tan 0 ডিগ্রি মানে হচ্ছে sin 0 ডিগ্রি বাই হচ্ছে cos 0 ডিগ্রি, তাহলে sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 বাই 1 মানে হচ্ছে 0। তারপর আমরা যদি হচ্ছে tan 90 ডিগ্রির কথা চিন্তা করি, sin 90 বাই হচ্ছে cos 90, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে ভ্যালুটা হবে sin 90 বাই 90 1/0, যেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত, ওকে, অসংজ্ঞায়িত। সো আমাদের যদি tan এর গ্রাফটা বের করতে হয় আমাদেরকে হচ্ছে sin এবং cot এর মানে cos এর গ্রাফটা থেকে বের করতে হবে, বা sin আর cos ক্যালকুলেট করে তারপর tan এর গ্রাফটা বের করতে হবে, ওকে। সো ধরো আমি একটা গ্রাফ আঁকি প্রথমে, ধরো এটা হচ্ছে 0, তারপর যদি আমি আঁকি এটা হচ্ছে π/4, তারপর ধরো হচ্ছে π/2, তারপর হচ্ছে 3π/4, তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে 5π/4, তারপর হচ্ছে 3π/2, ওকে। আর এখানে আমি লিখতে পারি হচ্ছে -π/4, -π/2, -3π বাই হচ্ছে 4, -π, -5π/4 এবং -3π/2, ওকে। সো এগুলা আমি লিখলাম, যে এগুলাকে বেসিক্যালি আমি হচ্ছে গ্রাফ আঁকবো এই ডিউরেশন। ভিডিও আবার চলে গেছে। ভিডিও আমি কেমনে আছে, আচ্ছা ক্লাসটা হচ্ছে আমি এখানে থামাই দিতেছি, ঠিক আছে, কারণ এইভাবে ক্লাস নেওয়া পসিবল না। আগামীকালকে সকালে তোমরা ক্লাস করতে পারবে কিনা আমাকে একটু বলো, ওকে। আগামীকালকে সকালে যদি ক্লাস করতে পারো, আই থিঙ্ক রাকিব হচ্ছে কবে থেকে ক্লাস নিবে এটা আমাকে একটু দেখতে হবে। যদি রাকিবের কালকে সকালে ক্লাস না থাকে, তাহলে কালকে সকালে আমি 8:30 বা 9টার দিকে ক্লাসটা নিতে চাই, ওকে। তোমরা আমাকে একটু বলো যে পসিবল কিনা, কারণ এইভাবে হচ্ছে আমার পড়ানো পসিবল না, তোমাদেরও ক্লাস করা পসিবল না, ঠিক আছে। আমি হচ্ছে ক্লাসটা এখানে শেষ করে দিতে চাইতেছি, ঠিক আছে, কারণ এইভাবে ভাই খুব প্যাথেটিক লাগতেছে। আচ্ছা তাহলে কালকে সকালে 9টায় আমি ক্লাসটা নিব, ঠিক আছে, মানে বাকি পার্টটুকু সকালে নিব। আই ডোন্ট থিঙ্ক সকালে নেটের কোনো প্রবলেম হবে। যদি নেটের প্রবলেম না হয় বা যদি হয়ও, যেমনি হোক আমি কালকে সকালে ক্লাসটা নিয়ে কমপ্লিট করে দিব, ঠিক আছে। আমি হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে বলে দিতেছি, ঠিক আছে। সো এইভাবে আসলে তোমাদেরও টাইম নষ্ট হইতেছে, আমারও টাইম নষ্ট হচ্ছে, এইভাবে আসলে ক্লাস কমপ্লিট করা পসিবল না। সো আমরা হচ্ছে সকালে হচ্ছে বাকি পার্টটুকু কমপ্লিট করব, ঠিক আছে। তারপর এই ক্লাসটা এবং হচ্ছে সকালের ক্লাসটা দুটাকে মার্জ করে একসাথে জোড়া লাগায় আমি হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে, যাতে করে ইউটিউব থেকেও তোমরা দেখে নিতে পারো, ওকে।
সো আমি হচ্ছে এখানে শেষ করে দিতেছি। সবাই তাহলে ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ কালকে সকালে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমাকে একটু শুরুতে বইলো যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডের লেখাগুলো একটু দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এটা আমাকে একটু জানাই। ওকে, এখনো কেউ ক্লাসে জয়েন করতে পারো নাই, সো আমি হচ্ছে জয়েন করার পর স্টার্ট করব। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং হচ্ছে আমার ভিডিওটা দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এটা আমাকে একটু জানাও। আচ্ছা, আরিয়ান বলতেছে যে বাসার কারেন্ট চলে গেছিল যার কারণে থাকতে পারিস নাই। সো এটা কোনো প্রবলেম না, আমার হচ্ছে গতকালকে নেট প্রবলেম করার কারণে আমি হচ্ছে ক্লাসটা মাঝপথে থামাই দিয়েছিলাম। সো আজকে বেসিক্যালি আমরা 6.3 এর বাকি পার্টটা করব। সো একটু গ্রুপে শেয়ার করে দে, আমাদের মেসেঞ্জার গ্রুপ প্লাস হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, যে গ্রুপগুলো আছে সেগুলো একটু শেয়ার করে দে, যেন যারা জয়েন করতে পারতেছে না তারা যেন জয়েন করতে পারে। আচ্ছা, আর আরিয়ানকে আমি ক্লাসে দেখতে পাচ্ছি, আর আরিয়ান বাদে কারা কারা ক্লাসে আছো আমাকে একটু জানো, ঠিক আছে? সো আমি একটু যেন দেখতে পারি যে গতকালকে যারা ক্লাসে যারা ছিল আজকে তারা আছো কিনা। ওকে, সো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে 6.3 এর যে বাকি পার্ট আছে আমরা হচ্ছে 10 এর গ্রাফ আঁকা শিখতেছিলাম। 10 এর গ্রাফ আঁকা শেখার সময় আমাদের নেট প্রবলেম করার কারণে, বেসিক্যালি আমার নেট প্রবলেম করার কারণে আমি হচ্ছে ক্লাসটা সেখানে শেষ করে দিয়েছিলাম। সো আমরা হচ্ছে আজকে 10 এর গ্রাফ শিখবো, তারপর হচ্ছে বিভিন্ন কন্ডিশনের জন্য হচ্ছে আমাদের ফাংশনগুলো গ্রাফ কিরকম হতে পারে বা আমাদের মৌলিক পর্যায়ে কিরকম হয় সেই জিনিসগুলো জানবো এবং পরবর্তীতে আমরা হচ্ছে একটা ম্যাথ করব। ওকে, সো বাকিরা কমেন্ট কেউ করতেছো না, কারা কারা ক্লাসে আছো। অনেকেই হয়তো আজকে প্রথম জয়েন করতেছো আমাদের গ্রুপের ক্লাসে। সো কোনো সমস্যা নাই, কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে আমাকে হচ্ছে কমেন্টে জিজ্ঞেস করবে। ওকে, আচ্ছা, সানজিদা একান্ত আছে। ওকে, সো আমরা যেহেতু গত ক্লাসে হচ্ছে 10 এ গিয়ে শেষ করেছিলাম, আমরা একদম শুরু থেকেই 10 এর গ্রাফটা শুরু করি, ঠিক আছে, যাতে করে হচ্ছে তোমাদের বুঝতে আমার একটা সমস্যা না হয়। আর গতকালকের লাইভ ভিডিওটা এবং আজকের ভিডিওটা দুইটাকে আমি মার্জ করে ইউটিউবে আপলোড দিয়ে দিব। সো তোমাদের আসলে পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় দেখতে ক্লাসগুলো, সেই ব্যবস্থাটা আমি করে দিব। ওকে, সো খেয়াল করো, আমাদেরকে হচ্ছে 10 এর গ্রাফ বের করতে হবে। আমরা জানি যে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, এবং সেখান থেকে আমরা হচ্ছে tan 0 ডিগ্রি ভ্যালু বের করছিলাম যে tan 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, tan 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/0, বা যেটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারি, বা এটাকে 1/0 কে আমরা ইনফিনিটিও বলতে পারি। ওকে, সো এভাবে আমরা tan এর গ্রাফটা মানে tan এর ভ্যালুগুলো বের করছি, এগুলো আমরা 19 এ মুখস্থ করে আসছি বা পড়ে আসছি। সো এরপর আমরা একটা সার্কেল দেখাইছি, যেই সার্কেলটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর উপর অবস্থিত, এবং যেই সার্কেলটার সেন্টার হচ্ছে আমাদের মূল বিন্দু বা অরিজিনটা। ওকে, সো এই সার্কেলটার আমি যদি আবার এই জিনিসটা লিখে দেখাই তোমাদেরকে, আমি যদি সার্কেলের রেডিয়াস এটাকে ধরি, এটা যদি আমার সার্কেলের রেডিয়াস হয়, এই রেডিয়াসটা বা ব্যাসার্ধ হয়, যদি আমার এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তবে এই এক্স অক্ষটা বা এই যে রেডিয়াসটা সার্কেলকে যে বিন্দুতে ছেদ করতেছে বা যে বিন্দুতে স্পর্শ করতেছে, ওই বিন্দুটার ভুজ হবে cos থিটা এবং কোটি হবে sin থিটা। ঠিক আছে, ওই বিন্দুটার ভুজ হবে cos থিটা এবং কোটি হবে sin থিটা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে, এই যে আমি আগেই লিখে রাখছি, গতকালকে লিখছিলাম, cos থিটা, sin থিটা। ওকে, তার মানে
আমি যদি এই রেডিয়াসটাকে ঘোরাইতে থাকি, এভাবে চিন্তা করো, ধরো এটা হচ্ছে যদি আমার সার্কেলটা হয়, এটা যদি আমার রেডিয়াসটা হয়, এই রেডিয়াসটাকে যত আমি ঘোরাতে থাকবো, এই এক এক জায়গায় আমি এক এক রকম সাইন এবং কজ এর মান পাবো, মানে সাইন থিটা এবং কস থিটার মান পাবো। ঠিক আছে? কারণ কি আমরা জানি যে আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর চারটা ভাগ থাকে, কি কি থাকে, বা চারটা চতুর্ভাগ থাকে। এই চতুর্ভাগে প্লাস প্লাস, এই চতুর্ভাগে হচ্ছে মাইনাস প্লাস, এই চতুর্ভাগে হচ্ছে মাইনাস মাইনাস, এই চতুর্ভাগে হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে? সো এই প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস এগুলোর উপর ডিপেন্ড করে আমার cos থিটা এবং sin থিটার মান চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবং এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমার tan এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। সো tan এর ভ্যালুগুলো চেঞ্জ করে 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 আমি দেখব যে আমার কোন জায়গায় tan এর ভ্যালুটা কিরকম আসে, এবং কোন জায়গায় tan এর ভ্যালুটা কিরকম আসে সেটা ডিটারমাইন করে আমি হচ্ছে tan এর গ্রাফে বসাবো। ঠিক আছে? সো আমরা একটু tan এর গ্রাফটা কিভাবে আমরা আঁকতে পারি সেটা আমরা একটু দেখব। সো আমরা এই চিত্রটা আবার আঁকবো, একে একে হচ্ছে আমরা গ্রাফটা শিখবো যে কিভাবে অ্যাকচুয়ালি গ্রাফটা আঁকা লাগে। সো খেয়াল করো, আমরা হচ্ছে চিত্রটা আঁকি, এখানে আঁকি, একটু বড় করে আঁকার চেষ্টা করি। সো এটা হচ্ছে ধরো আমাদের সার্কেলটা। ওকে, এখন ধরো আমাদের tan থিটা বলতে আমরা কি বুঝাচ্ছি, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং থিটাটা π/4। ওকে, থিটাটা π/4 অর্থাৎ x অক্ষের সাথে এটা π/4 অ্যাঙ্গেলে আছে, বা আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো π/4 অ্যাঙ্গেলে যদি থাকে তাহলে এই বিন্দুটার ভুজ হবে cos π/4 এবং কোটি হবে sin π/4। কেন হবে এটা আমরা একটু আগে দেখছি যে এই কোণটা বা এই ব্যাসার্ধটা যদি x অক্ষের সাথে থিটা কোণে থাকে তবে ওই বিন্দুটা বৃত্তকে যে বিন্দুতে ওই ব্যাসার্ধটা বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করতেছে ওই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে cos থিটা এবং sin থিটা। ঠিক আছে? সো আমরা যেহেতু π/4 কোণ নিতেছি এবার, বা 45 ডিগ্রি, তাহলে হবে cos 45 ডিগ্রি sin 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে tan π/4, ধরো আমি মার্কারটা চেঞ্জ করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan π/4 ইকুয়াল টু হচ্ছে sin π/4 বাই cos π/4। আমরা জানি যে দুইটার ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এখানে আমরা পাবো 1। ওকে, তাহলে আমি যদি এই বরাবর একটা দাগ দেই, ধরো এটা যদি আমার y অক্ষ হয়, এখানে যদি ধরো আমি দিলাম 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এখানে হচ্ছে -1, -2, -3 যদি হয়, তাহলে এই π/4 এ আমি পাবো ভ্যালু 1। ঠিক আছে? তাহলে আমি বসাইলাম। আবার আমি যখন π/4 এর থেকে ধরো আমি 0 তে আসলাম, ধরো গ্রাফটা এখানে আছে। ওকে, ধরো 0 তে আসছি, 0 তে আসার পর আমি এই বিন্দুটার স্থানাঙ্ক কত পাবো, এই বিন্দুটার স্থানাঙ্ক পাবো cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রি। ওকে, তাহলে cos 0 আর sin 0 এর ভ্যালু কত হবে, sin 0 এর ভ্যালু হচ্ছে 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে tan 0 ইকুয়াল টু হবে 0/1 সমান সমান 0। তার মানে tan 0 ডিগ্রি যখন হবে সেই ভ্যালুটা হবে 0, তার মানে tan 0 ডিগ্রির ভ্যালুটা হবে 0, এই পয়েন্টে 0টা হবে। ওকে, আচ্ছা এবার খেয়াল করো π/4 আমি নিছি, এখন π/4 এর থেকে আমি যত 90 ডিগ্রি হতে চাবো, যত আমি এখানে উঠতে চাবো, তখন কি হবে, তখন হচ্ছে আমার এই কোণটা বা আমার এই tan এর ভ্যালুটা তত ইনফিনিটির দিকে আগাইতে থাকবে। ওকে, খেয়াল করো tan 90 ডিগ্রির মান হচ্ছে 1/0 বা অসংজ্ঞায়িত। তার মানে আমি যত কোণটাকে আমার 90 ডিগ্রির দিকে নিতে যাব, অর্থাৎ থিটা টেন্ডস টু 90 ডিগ্রি হলে tan থিটা টেন্ডস টু ইনফিনিটি হবে বা অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে? সো আমি যতই থিটাকে 90 ডিগ্রি দিকে নিতে যাব, tan থিটা তত ইনফিনিটি হবে, বাট কখনোই কিন্তু 90 কে স্পর্শ করবে না। ওকে, সো এই জিনিসটা কিভাবে আমরা করতে পারি এটা আমি দেখাইতেছি। এবার খেয়াল করো π/4 আমি নিছি, π/4 নেয়ার পাশাপাশি আমি যদি ধরো -π/4 নেই, ধরো এখানে যদি আমি 45 ডিগ্রি নেই -π/4, ঠিক আছে, তাহলে এই tan -π/4 এর ভ্যালু কত হবে, সেটা হবে tan of -π/4 সমান সমান -tan π/4। ওকে, সো -tan π/4 এর ভ্যালু হবে -1। ওকে, সো -1 যদি হয়, এটাকে যদি আমরা গ্রাফে বসাই
তাহলে মাইনাস পাই বাই 4 এর ভ্যালু হবে -1। ঠিক আছে, সো এবার আমি যদি গ্রাফটাকে আঁকার চেষ্টা করি এই তিনটা বিন্দু দিয়ে, ধরো এখানে আমি দুটো দাগ দিয়ে দিলাম, যেহেতু কখনোই tan থিটা মানে 90 ডিগ্রিকে মানে 90 ডিগ্রি ইকুয়াল হতে পারবে না, সো খেয়াল করো হবে যে এখান থেকে এই পর্যন্ত ধরো গেছে, ঠিক আছে, মাইনাস পাই বাই 4 থেকে প্লাস পাই বাই 4, তারপর সে যত 90 ডিগ্রি থেকে দিকে যেতে থাকবে তত সে অসীমে উঠতে থাকবে। আবার একইভাবে যত সে মাইনাস 90 ডিগ্রির দিকে যেতে থাকবে তত অসীমের দিকে নামতে থাকবে, কিন্তু কখনোই 90 ডিগ্রিকে স্পর্শ করবে না। ঠিক আছে, সো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা, বা এই গ্রাফটা আমরা কিভাবে আঁকলাম এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। এখানে কে কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু কমেন্টে বলো। কে কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু কমেন্টে বলো। tan এর গ্রাফটা আমরা কিভাবে আঁকছি এটা যে বুঝো নাই আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সোহেল বুঝতে পারছে, আরিয়ান বুঝতে পারছে, ওকে, সো আই থিংক বাকিরাও বুঝতে পারবে। এটা জাস্ট একটা সিম্পল কথা, tan এর ভ্যালু পাই বাই 4 এ 1, tan এর ভ্যালু মাইনাস পাই বাই 4 এ হচ্ছে -1, আর tan 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটুক পর্যন্ত আমি দাগ টানছি, ওকে, প্রথমে এইটুক বুঝো। এটা পর্যন্ত দাগ টানার পর আমার পাই বাই 4 থেকে যত পাই বাই 2 এর দিকে যাওয়া শুরু করবে, tan তত ইনফিনিটির দিকে যাওয়া শুরু করবে, tan থিটা, সো এখানে মাইনাস ইনফিনিটির দিকে যাওয়া শুরু করবে, জাস্ট এটাই আমরা লিখছি। বাট কখনোই কিন্তু এই 90 ডিগ্রি মার্কটাকে টাচ করবে না, ঠিক আছে, এটার সাথে প্যারালালি চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, সো আমরা হচ্ছে, আচ্ছা আরিয়ান বুঝতে পারছে, একান্ত বুঝতে পারছে, সোহেল বুঝতে পারছে, ওকে ফাইন। সো আমরা হচ্ছে আই থিংক সামনে প্রোগ্রেস করতে পারি। সো আমরা হচ্ছে এটা আঁকলাম, আমাদের তো মৌলিক পর্যায় বের করতে হবে। মৌলিক পর্যায় কাকে বলে? যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র ইন্টারভাল পর বা সর্বনিম্ন যে ইন্টারভাল পর আমার গ্রাফটা নিজেকে রিপিট করে, ওই ইন্টারভালটাকে আমরা বলতেছি মৌলিক পর্যায়। সো আমাকে অবশ্যই গ্রাফটাকে রিপিট করাইতে হবে। সো রিপিট করানোর জন্য খেয়াল করো, আমি এখানে 90 ডিগ্রি প্লাস পাই বাই 4 নিলাম, ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস পাই বাই 4 নিলাম। সো 90 ডিগ্রি প্লাস পাই বাই 4 যদি আমি নেই, তাহলে খেয়াল করো, আমি এগুলো মুছে দেই। তাহলে 90 ডিগ্রি প্লাস পাই বাই 4 নিলাম। 90 ডিগ্রি প্লাস পাই বাই 4 মানে হচ্ছে পাই বাই 2 প্লাস পাই বাই 4, তাহলে লসাগু হচ্ছে 4, তাহলে 2 পাই প্লাস পাই সমান সমান 3 পাই বাই 4। ওকে, সো এবার আমি 3 পাই বাই 4 নিয়ে কাজ করব। সো 3 পাই বাই 4 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে tan 3 পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 3 পাই বাই 4 মানে হচ্ছে 3 18, আচ্ছা 90 ডিগ্রি প্লাস পাই বাই 4, তাহলে এটার ভ্যালু হবে 1। ঠিক আছে, কিভাবে 1 আসছে? tan 90 ডিগ্রি প্লাস পাই বাই 4, তাহলে tan 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে কি, tan 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে cot থিটা, তো সেখান থেকে আমরা ভ্যালু বের করতে পারি 1। ঠিক আছে, একইভাবে আমরা যদি এখানে আসি যে আমাদের tan মাইনাস 3 পাই বাই 4, তাহলে মাইনাস 3 পাই বাই 4 এর ভ্যালু হবে হচ্ছে -1। ঠিক আছে, সো -1 যদি হয়, এই দুটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে 3 পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে হবে 1, আর -3 পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে হবে -1। আচ্ছা, সো 3 পাই বাই 4 এর ভ্যালুর পরে একটা মিনিট, আচ্ছা, সো 3 পাই বাই 4 এর ভ্যালুর পরে আমরা যদি, আচ্ছা এই আমি ভুল করছি, 3 পাই বাই 4 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস cot থিটা, তাহলে এটার ভ্যালু হবে -1। ওকে, এটা -1 হবে। আচ্ছা, সো এটা যদি -1 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে tan 3 পাই বাই 4 মানে -1, তারপর -3 পাই বাই 4 মানে হচ্ছে tan 3 পাই বাই 4 সমান সমান -1, তাহলে হয়ে যাবে +1, তাহলে এই ভ্যালুটা হবে +1। আচ্ছা, ওকে, গেল। যাওয়ার পর আমরা হচ্ছে 3 পাই বাই 4 বের করলাম। এবার যদি আমরা হচ্ছে
5π/4 বের করতে চাই, যে 3π/4 এর সাথে আমরা আরো π/4 যোগ করব, তাহলে আমরা হচ্ছে যদি 5π/4 বের করতে চাই, 5π/4 বা 3π/4 পরে পাই আছে, আমরা আগে পাই বের করি, তাহলে tan পাই এর ভ্যালু হচ্ছে sin পাই বাই cos পাই। তাহলে sin পাই মানে হচ্ছে sin 180 ডিগ্রি, sin 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে 0/cos -1 যাই হোক 0 আসতেছে, তাহলে tan 180 ডিগ্রির ভ্যালুটা 0 আসবে। ওকে, আর এরপরে আছে 5π/4, তাহলে tan 5π/4 এর ভ্যালু যদি আমরা বের করি, ওকে, সো 5π/4 মানে হচ্ছে এটাকে যদি আমরা ভাঙাই tan, তাহলে পাই প্লাস π/4 অর্থাৎ 180 ডিগ্রি প্লাস থেটা, 180 ডিগ্রি প্লাস থেটা মানে হচ্ছে tan থেটা। ওকে, তাহলে tan π/4 এর ভ্যালু হবে 1, তাহলে এখানে আমরা পাবো 1। ওকে, সো আমরা 3π/4 এর ভ্যালু পাইছি -1, পাই এর ভ্যালু পাইছি 0 এবং 5π/4 এর ভ্যালু পাইছি হচ্ছে 1। তাহলে এই গ্রাফটাকেও আমরা হচ্ছে এভাবে আঁকতে পারবো। ওকে, এভাবে আঁকার পর আমি যদি tan 3π/2 এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখানে লিখি আমি tan 3π/2 ইকুয়াল টু হবে tan পাই প্লাস, আমরা হচ্ছে বলতে পারি পাই প্লাস π/2। ওকে, 180 ডিগ্রি প্লাস থেটা, তাহলে 180 ডিগ্রি প্লাস থেটা মানে হচ্ছে tan π/2, তাহলে tan π/2 মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত, এই যে আমরা একটু আগে দেখলাম। সো আমরা হচ্ছে যখন 3π/2 এর কাছে যাব, এখানে গিয়েও আমাদের গ্রাফটা এইভাবে উঠতে থাকবে। ওকে, আর 3π/4 এর পরে এই 3π/4 এর পরে এই π/2 পর্যন্ত গ্রাফটা এইভাবে নামতে থাকবে, তাহলে এই জায়গায় গিয়ে গ্রাফটা আবার এরকম হয়ে যাবে। ওকে, কারণ কি, কারণ এটার ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, tan π/2 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে এদের যত কাছে গ্রাফটা যেতে থাকবে, গ্রাফটা তত ইনফিনিটির দিকে উঠতে থাকবে। ওকে, সো এই যে এখান থেকে যে সেকেন্ড গ্রাফটা আমরা লিখলাম, এটা কে কে বুঝতে পারো না আমাকে একটু কমেন্টে বলো, এটা কে কে বুঝতে পারো না আমাকে একটু কমেন্টে বলো। সেকেন্ড গ্রাফটা আঁকা কে কে বুঝতে পারো না আমাকে একটু কমেন্টে বলো। ওকে, এইদিকে আইসা আমি একটু পেঁচায় ফেলছিলাম, সো এই জায়গাটা জাস্ট ভ্যালুটা বসায়া, মানে কোণের মানটা বসায় তুমি হচ্ছে ভ্যালুটা বের করবা, বের করার পর হচ্ছে তুমি জাস্ট গ্রাফে বসাবা। ওকে, সো এই গ্রাফটা কে কে বুঝতে পারছো বা বুঝতে পারো না আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সোহেল বুঝতে পারছে, বাকিরা একটু কমেন্ট করো। আচ্ছা, বুঝতে পারছো, ওকে ফাইন। সো বেসিক্যালি এখান থেকে তাহলে আমরা হচ্ছে tan এর দুইটা গ্রাফ পাইলাম। সো আমরা যদি আরেকটা গ্রাফ আঁকতে যাই, ধর হচ্ছে এই যে -3π/4 এর ক্ষেত্রে আমরা দেখলাম tan -3π/4 এর ভ্যালু হচ্ছে আসতেছে +1, তাহলে এখানে দিলাম +1, তারপর tan -π, tan -π মানে হচ্ছে, আমি এগুলো মুছে দেই আবার। সো আমরা যদি tan -π এর ক্ষেত্রে আসি, tan -π মানে হচ্ছে -tan π, -tan π মানে হচ্ছে 0। ওকে, সো এটার ভ্যালু হবে 0। আর -5π/4 এর ক্ষেত্রে যদি আসি, tan -5π/4 তার মানে হচ্ছে tan 5π/4, আর tan 5π/4 এর ভ্যালু আমরা দেখছিলাম হচ্ছে 1, তাহলে এটা হবে -1, তাহলে এখানে আমি পাবো হচ্ছে -1। তাহলে আমার এই গ্রাফটা হচ্ছে এই রকম হবে। ওকে, একটু ওয়েট, এই গ্রাফটা হচ্ছে এই রকম হবে, হওয়ার পর -90 ডিগ্রি পর্যন্ত উঠতে থাকবে, আর এই যে -3π/2 পর্যন্ত নামতে থাকবে। ওকে, সো এভাবেই কিন্তু আমরা tan এর গ্রাফগুলা আঁকতে পারি। ওকে, সো আমাদের মোটামুটি 3টা গ্রাফ আঁকা হয়ে গেছে, এবার আমরা হচ্ছে মৌলিক পর্যায় বের করব। মৌলিক পর্যায় কাকে বলে? মৌলিক পর্যায় হচ্ছে আমাদের দুইটা গ্রাফ, মানে একই গ্রাফ যখন রিপিট করে বা আমাদের সমদশা সম্পন্ন দুইটা বিন্দু যখন আসতে থাকে, ওই দুইটা বিন্দুর মধ্যকার ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে আমাদের মৌলিক পর্যায়। ওকে, সো এই বিন্দুটা এবং এই বিন্দুটা দুইটা সমদশা সম্পন্ন বিন্দু, কারণ সমদশা সম্পন্ন বিন্দু হইতে হইলে তাদের কোটি সমান হইতে হয়, এই দুইটা বিন্দুর কোটি হচ্ছে 0 এবং গ্রাফটা একই দিকে যাইতেছে ওই দুইটা বিন্দু থেকে। ওকে, তাহলে এই দুইটার মধ্যকার ডিসটেন্স কত? 0 পাই, তাহলে পাই -0 সমান পাই। ওকে, আবার এখানে যদি আসি,
এই বিন্দুটা এবং এই বিন্দুটা সমদশা সম্পন্ন বিন্দু, তাদের কোটি সমান এবং তাদের দিক থেকে গ্রাফটা একই দিকে যাচ্ছে। যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে মাইনাস পাই আর জিরো, তাহলে আমি বলতে পারি জিরো মাইনাস পাই বা জিরো মাইনাস মাইনাস পাই সমান সমান হচ্ছে জিরো প্লাস পাই সমান সমান পাই। ওকে, তাহলে এক্ষেত্রে আমি পাই পাচ্ছি, এক্ষেত্রে পাই পাচ্ছি। পাই কি হিসেবে পাচ্ছি? দুইটা সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী ইন্টারভাল বা দূরত্ব। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমরা যে এই যে ট্যান থিটা এর গ্রাফটা আঁকছি, এই যে আমরা ট্যান থিটা এর গ্রাফটা আঁকছি, এই ট্যান থিটা এর গ্রাফটা কি? ট্যান থিটা এর গ্রাফটার মৌলিক পর্যায় হচ্ছে পাই। ওকে, সো এভাবে বেসিক্যালি আমরা বের করতে পারি যে ট্যান থিটার মৌলিক পর্যায় হচ্ছে পাই। সো ট্যান থিটার মৌলিক পর্যায় যেহেতু পাই, তার মানে আমরা বলতে পারি কস থিটার মৌলিক পর্যায় হচ্ছে পাই। তাহলে এখান থেকে আমরা আরেকটা কথা ভুলে বলে ফেলছিলাম, এর মৌলিক পর্যায় হচ্ছে পাই। ওকে, মৌলিক পর্যায় পাই। আচ্ছা, সাদিয়া কমেন্ট করছে অসুস্থতায় ক্লাস করতে পারবে না। আচ্ছা আপু, সমস্যা নেই, আমরা হচ্ছে ক্লাস শেষ করে আমি আজকের মধ্যে ইনশাল্লাহ ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, দুইটা ভিডিও মার্জ করে। সো তুমি তখন ইউটিউব থেকে সুস্থ হয়ে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, সো ট্যান থিটা এর আমরা কিভাবে মৌলিক পর্যায়ে পাই বের করলাম, এটা কারা কারা বুঝতে পারো নাই আমাকে একটু কমেন্টে বলো। কারা কারা বুঝতে পারো নাই আমাকে একটু কমেন্টে বলো। আর যারা যারা বুঝতে পারছো বা লেখা হয়েছে তারা আমাকে একটু কমেন্টে বলো যে লেখা হয়েছে। ওকে, আমি কিন্তু ভাই একটা সোজা কথা, ক্লাস নোট এক্সপেক্ট করব, কারণ হচ্ছে তোমরা কোর্স যখন আমরা শুরু করছিলাম ফেব্রুয়ারিতে, সো ফ্রি কোর্সের শুরুর দিকে তোমরা অনেক উৎসাহী ছিলা, পরবর্তীতে তোমরা তোমাদের উৎসাহ হারায় ফেলাইছো, আমরাও আমাদের ক্লাস নেওয়ার উৎসাহ হারায় ফেলাইছি। আলটিমেটলি ধরো তোমারই লস হয়েছে, কারণ আমি যদি দেখতাম যে রেগুলারলি ক্লাস স্টুডেন্ট আসতেছে, পড়তেছে, ক্লাস করতেছে, আবার ক্লাস নোট পোস্ট করতেছে, হোমওয়ার্ক করতেছে, তখন আমার একটা ক্লাস নেওয়ার আগ্রহ থাকতো যে আচ্ছা ঠিক আছে, আমি ওদের থেকে হয়তো টাকা নিতেছি না, বাট ওদেরকে আমি কিছু দিতে পারতেছি যেটা ওরা শিখতে পারতেছে। সো তোমরা যদি এই জিনিসগুলো মেনটেন না করো, আমি তো ভাই রিটার্নে কিছু পাইতেছি না, তাই না? কারণ আমি হচ্ছে না ক্লাস নোট পাইতেছি, না বুঝতেছি তোমরা শিখতে পারতেছো কিনা। সো এই কাজগুলা, এই ক্লাস নোট পোস্ট করা বা হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করার কাজগুলো একটু মেনটেন করো, ঠিক আছে? আনলেস তুমি অন্য জায়গায় হচ্ছে খুব রেগুলারলি পড়াশোনা করতে থাকো, সো সেটা করলে তো আর আমি বলতে পারি না যে তাহলে আমার ক্লাস কেন করো না। সো আমার কথা হচ্ছে যেখানেই ক্লাস করো, সেটা হোক কোনো ফ্রি গ্রুপে, কোনো প্রাইভেট গ্রুপে, বা হচ্ছে কোনো পেইড কোর্সে, একদম টোটালি নিজের বেনিফিট হবে এই কথাটা মাথায় রেখে ক্লাস করবা, এবং যেই টিচারই পড়া তার থেকে হচ্ছে নিজের সর্বোচ্চ লাভটা করে নিবা, যে যা শিখার আছে একদম শিখে নিবা। ওকে, সো আচ্ছা, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? সো বেসিক্যালি কিছুই না, আমি টোটাল স্টেপটা আবার বলে দিতেছি। সো আমরা হচ্ছে এরকম একটা ধরো বৃত্ত নিলাম, সেই বৃত্তের ব্যাসার্ধ এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করবে ওই কোণের উপর বেস করে আমরা ট্যান এর মানগুলো বের করব। সো আমরা প্রথমে পাই বাই 4 নিছি, কারণ আমাদের জিরোর পরে পাই বাই 4 আছে, ঠিক আছে? পাই বাই 4 নিছি, আবার আমরা হচ্ছে এই পাশে হচ্ছে মাইনাস পাই বাই 4 নিছি, তারপর আমরা ভ্যালু বের করছি। আবার এই ক্ষেত্রে 3 পাই বাই 4 আছে, 3 পাই বাই 4 নিছি, মাইনাস 3 পাই বাই 4 নিছি, ভ্যালু বের করছি। পাই নিছি, মাইনাস পাই নিছি, ভ্যালু বের করছি। 5 পাই বাই 4 নিছি, মাইনাস 5 পাই বাই 4 নিছি, ভ্যালু বের করছি। বের করার পর আমরা জাস্ট গ্রাফটা এঁকে দিছি। আমরা যে জায়গায় দেখছি যে 90 ডিগ্রি আছে বা 90 ডিগ্রির গুণিতক আছে, ওই গুণিতকের জায়গায় আমাদের হচ্ছে ট্যান এর গ্রাফটা কি হইতে হবে? অসীম হইতে হবে। সো ওই গুণিতকটাকে, মানে ওই জায়গাটাকে স্পর্শ না করে গ্রাফটা অসীম হইতেছে, অসীম হইতেছে, অসীম হইতেছে, অথবা নেগেটিভ দিকে অসীম হইতেছে। ওকে, সো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ট্যান এর গ্রাফটা আঁকা। এবং আঁকার পর আমরা দেখলাম যে সমদশা সম্পূর্ণ বিন্দুগুলা পাই পরপর আসতেছে, যার কারণে আমরা বলতে পারছি যে আমাদের ট্যান থিটা এর মৌলিক পর্যায় হচ্ছে পাই, অথবা আমরা একই সাথে বলতে পারছি যে আমাদের কট থিটার মৌলিক পর্যায় হচ্ছে পাই। ওকে, সো তোমাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। এবার আমরা হচ্ছে গ্রাফ নিয়ে হচ্ছে কিছু ম্যাথ করব। সো ম্যাথ করে হচ্ছে আমরা বেসিক্যালি আজকে ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের লকডাউন পিরিয়ড কেমন যাইতেছে আমাকে একটু বলো তো। মানে রিসেন্টলি তো হচ্ছে একদম শাটডাউন না লকডাউন দিছে, সো এটা তোমাদের কেমন যাচ্ছে বাসায় বসে বসে আমাকে একটু কমেন্ট করো। আচ্ছা, সো তোমরা একটু কমেন্ট করতে করতে আমি প্রশ্নটা লিখি, তোমাদের লকডাউন বা শাটডাউনের অবস্থা তোমরা কে কি কইরা কাটাইতেছো আমাকে একটু কমেন্টে বইলো, এই সুযোগে আমি হচ্ছে কোশ্চেনটা লিখে ফেলি।
সো আমাদের কোশ্চেনে হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা আমরা একটু ফর্মুলাগুলো লিখে রাখি বা যে জিনিসগুলো শিখলাম। আমরা শিখছি যে সাইন থেটা, কস থেটা, কোসেক থেটা এবং হচ্ছে সেক থেটা এদের মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই রেডিয়ান বা 2 পাই যেটাই বলো। আর ট্যান থেটা, কট থেটা এদের মৌলিক পর্যায় হচ্ছে পাই রেডিয়ান, বা এখানে তোমরা 360 ডিগ্রি অ্যাড করতে পারো, এখানে 180 ডিগ্রি অ্যাড করতে পারো। ওকে, সো এগুলো আমরা শিখলাম। সো এবার আমরা হচ্ছে f of x equal to a sin to the power b cx plus d plus e এই গ্রাফটার মৌলিক পর্যায় এবং এই গ্রাফটার কোন কোন সহগের জন্য বা কোন কোন ধ্রুবকের জন্য গ্রাফটার কিরকম চেঞ্জ হয় সেই জিনিসগুলো দেখব। ওকে, সো তোমাদের এইটুক তোলা হয়েছে কিনা আমাকে বলো, তারপর আমি স্টার্ট করব। মেঘলা দিনে লকডাউনে প্রচুর ঘুম আসে। আচ্ছা এই জিনিসটা না আমি একটু শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমি হচ্ছে এই যে লাস্ট কয়েকদিন বলতে আমি বলবো হচ্ছে আমার মিড টার্ম পরীক্ষা ছিল। মিড টার্ম পরীক্ষা হচ্ছে 25 তারিখে শেষ হয়েছে। সো পরীক্ষার সময় আমি দেখতেছি যে আমি রাত্রেও জায়গা থাকতে পারতেছি, সকালে আমি তাড়াতাড়ি উঠতে পারতেছি কারণ আমার পড়াশোনা করা লাগতেছে। সো এই জিনিসটা আমি মেনটেন করতে পারছি। বাট যেই পরীক্ষাটা শেষ হইলো, রাত্রে আমি যখনই ঘুমাই, 12টায় ঘুমাই, 1টায় ঘুমাই, 2টায় ঘুমাই, 3টায় ঘুমাই, যখনই আমি ঘুমাইতেছি আমি দেখতেছি যে সকালে আমি উঠতে পারতেছি না। মানে হচ্ছে এক, আমার ঘুম ভাঙতেছে না, 2 উঠলে হচ্ছে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, যে মাথা নিয়ে আমি হচ্ছে বিছানা থেকে উঠতে পারতেছি না। বাট আজকে যেই মানে তোমাদের ক্লাস নিব এই জিনিসটা মাথায় রাখছি, আমি দেখতেছি যে আমার হচ্ছে মানে অনেক আগে ঘুম ভেঙে গেছে। 6টা সাড়ে 6টার দিকে আই থিঙ্ক আমার ঘুম ভাঙছিল, পরবর্তীতে আরেকটু ঘুমায় নিছি আর কি। সো আমি হচ্ছে এটা বলবো যে হচ্ছে এরকম সকালে করার মতো একটা টার্গেট রাখবা। আমি তো চিন্তা করতেছি যে রাকিব যখন সকালে ক্লাসগুলো শেষ করবে, আমিও হচ্ছে প্রতিদিন সকালে তোমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারি একটা চ্যাপ্টার করে আমরা শেষ করতে থাকবো। মানে হচ্ছে ধরো আমার প্ল্যান হচ্ছে 6.3 শেষ করে আমরা হচ্ছে 7.6 7.7 শেষ করব। তারপর হচ্ছে বহুপদী, দ্বিপদী বা কৌণিক এই 3টা চ্যাপ্টারের আমি হচ্ছে একটা করে পোল নিব। পোল নিয়ে হচ্ছে যেটার মধ্যে তোমরা বেশি ভোট দিবা ওই চ্যাপ্টারটা বই পড়াবো, প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবো, প্লাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবো। ওকে, মানে টোটালি যেন অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নেওয়া লাগে বা আমি কিভাবে নিছিলাম, যার কারণে আমি এখন কারেন্টলি আইইউটিতে পড়তেছি, তো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিতে পারি। ওকে, যে কোন প্রসেসে অ্যাকচুয়ালি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া পসিবল। যেহেতু তোমাদের অনেকেই হচ্ছে এইচএসসি 21 ব্যাচ এবং তোমাদের কিন্তু মানে কারেন্টলি যদি আমি বলি যদি নর্মাল থাকতো তোমাদের কিন্তু এতদিনে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে অ্যাডমিশন প্রিপারেশন চলতে থাকতো। বাট আনফর্চুনেটলি যেহেতু করোনা চলে আসছে, 20 ব্যাচে এখনো 1টা বা 2টা বা 3টার বেশি ভর্তি পরীক্ষা দিতে পারে নাই। ওদের ভর্তি পরীক্ষা শেষ হইতে হতেই আরো ধরো তোমার সেপ্টেম্বর বা হচ্ছে অক্টোবর চলে যাবে। সো তোমাদের ধরো হচ্ছে অক্টোবরের আগে কিছু হইতেছে না। ওকে, সো আমি যদি অক্টোবরের কথা হিসাব করি, এখন মাত্র জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস আছে। 3 মাসের পরবর্তীতে হয়তো যদি তোমাদের এইচএসসি হতেও পারে, নাও পারে, এটা আমরা আসলে বলতে পারতেছি না, সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। তো যদি নাও হয়, ডিসেম্বরের আগে তোমাদের অ্যাডমিশন টেস্ট শুরু হওয়ার বা হচ্ছে অ্যাডমিশনের সার্কুলার দেওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, সো যদি দেয় তোমাদের হাতে কিন্তু ভালো টাইম আছে যে একটু পড়াশোনা করে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। কারণ আমি এই জিনিসটা দেখছি 20 ব্যাচের ছেলেপেলের ক্ষেত্রে, যে অনেকেই হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিছে, মেডিকেল প্রিপারেশন নিতে গিয়ে হচ্ছে ম্যাথ তো করে নাই টোটালি বাদ, ফিজিক্সের ম্যাথও করে নাই, কেমিস্ট্রি ম্যাথও হয়তো খুব একটা করে নাই। বাট পরবর্তীতে যখন ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতে গেছে, ঢাকা ভার্সিটির পরীক্ষা কিন্তু দিয়ে দিছিল মেডিকেল পরীক্ষার আই থিঙ্ক 1 মাস 10 দিন বা 12 দিন পরে, 21শে মে পরীক্ষা হওয়ার কথা ছিল। সো তখন হচ্ছে ছেলেপেলে পুরো পাগল হয়ে গেছে যে 1 মাসের মধ্যে ম্যাথ কেমনে করবে। সো তোমাদের জন্য আমার সাজেশন একটাই, অনেক টাইম পাইতেছো, বায়োলজি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মেডিকেল প্রিপারেশন নাও, যাই নাও, পাশাপাশি একটা ব্যাকআপ প্ল্যান রাখো। ঠিক আছে, যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার তো বায়োলজি তুমি কম পারো দেখে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো। সো বায়োলজিটা হচ্ছে এমন করে পড়ো যেন মেডিকেলে বা ঢাকা ভার্সিটিতে বা অন্যান্য যেই সব জায়গায় বায়োলজি আসে সেই জায়গায় হচ্ছে বায়োলজিটা যেন কিছু অ্যান্সার করতে পারো বা তোমার জানা থাকে একদম বেসিক জিনিসগুলা। 20টা কোশ্চেন আসে, 20টার মধ্যে হচ্ছে যেন 8-9টা পারো। ঠিক আছে, এবং এই 8-9টা পারার জন্য কিন্তু তোমার অনেক ভালো করে বায়োলজি পড়তে হবে এমন কিছু কিন্তু না। ওকে, একইভাবে যারা মেডিকেল প্রিপারেশন নিতেছো তাদের জন্য একটা কথা, যে তোমরা হচ্ছে ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ বা ম্যাথটাকে হচ্ছে একটু আয়ত্তে রাখো। এই কারণে রাখো, বাই চান্স তোমার মেডিকেলে না হইলো, ঠিক আছে, ভাগ্য বলে একটা কথা আছে, অনেক পরিশ্রম করে অনেক সময় হয় না,
না হলে তখন যেন তুমি পাগলের মতো খুঁজতে না থাকো যে হ্যাঁ হ্যাঁ আমি এখন কি পড়বো, কি পড়া উচিত, আমার তো অনেক পড়া বাকি। সো এই জিনিসটা যেন না হয়, এজন্যই আমি বলতেছি যেহেতু টাইম আছে, চেষ্টা করো যে ব্যাকআপ যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে প্রতিদিন কিছু টাইম রাখার জন্য, অথবা নিজে স্পেসিফিক কিছু চ্যাপ্টার খুঁজে নাও কোশ্চেন ব্যাংক ঘেটে, যে এই চ্যাপ্টারগুলো থেকে বেশি সংখ্যক কোশ্চেন আসে। সো এগুলো আমি হচ্ছে একটু ব্যাকআপ হিসেবে পড়তে থাকি, ঠিক আছে? কারণ আলটিমেটলি তোমার কপালে কি আছে তুমিও জানো না, কিন্তু তাই বলে যে পরিশ্রম করা থামায় দিবা এটাও করা যাবে না। পরিশ্রম করতে থাকবা, তারপর কপালে যা আছে। সো তোমাকে হচ্ছে মানে হাতে রাখতে হবে সবকিছুই। এমন না যে আমি মেডিকেল প্রিপারেশনের জায়গায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বেশি করে নিব, যারা আমাদের মেডিকেল টার্গেট, এটা না। আমার টার্গেট যেটা সেটার প্রতি আমার ফোকাস বেশি থাকবে, বাট কিছু ফোকাস আমার ব্যাকআপের দিকে থাকবে, ঠিক আছে? সো এভাবে হচ্ছে প্রোগ্রেস করতে থাকো। আচ্ছা যাই হোক, সাইড তো দেখা যাচ্ছে না, কোন জায়গায় সাইড দেখা যাচ্ছে না এটা আমাকে একটু দেখতে হবে, একটা মিনিট ওয়েট করো। কোন জায়গায় সাইড দেখা যাচ্ছে না? আচ্ছা আমি হচ্ছে একটু ক্যামেরাটা ঘুরায় দেই। আচ্ছা এবার আই থিঙ্ক দেখা যাচ্ছে। আচ্ছা মুগ্ধ একটা প্রশ্ন করছে, আইইউটিতে কি প্রশ্ন অনেক রিপিট হয় না? আরিয়ান, প্রশ্ন হচ্ছে আইইউটিতে রিপিট হয় না, রিপিট হলে হচ্ছে খুব কম, মানে 2টা বা 3টা কোশ্চেন এরকম রিপিট হয়। আর সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথে তেমন একটা রিপিট হয় না। রিপিট হলে হচ্ছে ইংলিশে হচ্ছে রিপিট হয়, ওই যে সিনোনিম, অ্যান্টোনিম বা অ্যানালজি টাইপের কিছু কোশ্চেন আসে আইইউটিতে, তো ওই কোশ্চেনগুলো হচ্ছে কয়েকটা রিপিট হয়, ঠিক আছে? সো আমরা হচ্ছে যাই হোক, আমরা হচ্ছে আমাদের ম্যাথ শুরু করি। সো প্রথমেই আমরা যদি এখানে আসি যে হচ্ছে sin টু দি পাওয়ার bx, ওকে? সো এখান থেকে আমরা এটাকে বের করে নিয়ে আসলাম যে sin টু দি পাওয়ার bx এর ক্ষেত্রে আমাদের গ্রাফটা কি রকম চেঞ্জ হয়, ওকে? খেয়াল করো, আমরা যদি sin এর গ্রাফটা আঁকি, sin এর গ্রাফটা কি এরকম না যে sin 0 ডিগ্রি ভ্যালু 0, 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তারপর হচ্ছে sin এখানে হচ্ছে 180 ডিগ্রি ভ্যালু, সরি ভুল বলছি, sin 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 এবং sin আই থিঙ্ক কত, এটা হচ্ছে 3π/2, 3π/2 এর ভ্যালু হচ্ছে -1, সো এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 0। সো এভাবে হচ্ছে আমাদের গ্রাফটা চলতে থাকে, ওকে? আর এই ভ্যালুটা হচ্ছে 2π। তাহলে আমাদের sin এর গ্রাফটা হচ্ছে 2π পর পর নিজেকে রিপিট করে। এখন আমি যখন sin টু দি পাওয়ার b ইউজ করতেছি, sin টু দি পাওয়ার b বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি? sin x এর হোল টু দি পাওয়ার b, ওকে? অর্থাৎ আমার যেই y অ্যাক্সিস এর ভ্যালুটা আছে এটার পুরোপুরি পাওয়ার হচ্ছে b, ওকে? পাওয়ার নেওয়ার পর ধরো আমি যদি 1 এর ক্ষেত্রে আসি, আমি জাস্ট একটা एग्जांपल দেখাচ্ছি। 1 না, ধরো -1 এর ক্ষেত্রে যদি বলি, -1 এর পাওয়ার যখন জোড় হয় তখন আমরা এটাকে কি লিখি? -1 ইনটু -1 বা -1 এর হোল স্কয়ার মানে হচ্ছে +1। আর -1 এর পাওয়ার যখন বেজোড় হয়, ধরো 1 বা 3 ধরো, তখন আমরা এখানে লিখতে পারি -1, ঠিক আছে? তার মানে আমার এখানে পাওয়ার জোড় হলে আমার যে নেগেটিভ ভ্যালুটা আছে সেই নেগেটিভ ভ্যালুটা হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, ওকে? আর যখন পাওয়ার বেজোড় থাকতেছে তখন নেগেটিভ ভ্যালুটা যেমন আছে তেমনই থাকতেছে। সো এখান থেকে আমি বলতে পারি যে আমার এখানে গ্রাফটা যেহেতু sin x এর গ্রাফ, ধরো এটা হচ্ছে x, তাহলে আমি যখন sin টু দি পাওয়ার bx করতেছি, sin টু দি পাওয়ার bx করতেছি, আমার b যখন জোড় হবে তখন আমার গ্রাফটা কি রকম হয়ে যাবে? নেগেটিভটা জোড় পাওয়ারের কারণে পজিটিভ হয়ে যাবে, তখন গ্রাফটা হচ্ছে এরকম হয়ে যাবে, ঠিক আছে? গ্রাফটা এরকম হয়ে যাবে। তাহলে এই কোণটা হবে 0 ডিগ্রি, এই কোণটা হবে কত? পাই, আবার এই কোণটা হবে 2π, এই কোণটা হবে π/2, এই কোণটা হবে 3π/2, ওকে? তাহলে খেয়াল করো আমার গ্রাফটা এবার কত সময় পর পর রিপিট করতেছে? 0 থেকে π, π থেকে 2π, 2π থেকে 3π, এভাবে আমার গ্রাফটা রিপিট করতেছে। তাহলে আমার মৌলিক পর্যায়টা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার সমদশা সম্পন্ন বিন্দুগুলা চেঞ্জ হয়ে গেছে, ওকে? সো আমি বলতে পারতেছি যে এখানে যেহেতু সমদশা সম্পন্ন বিন্দুগুলোর মধ্যবর্তী ন্যূনতম ডিসটেন্স হচ্ছে পাই, তাহলে আমার মৌলিক পর্যায় হচ্ছে পাই, ওকে? তার মানে আমরা বলতে পারি যে sin x এর ক্ষেত্রে যখন b জোড় তখন আমাদের মৌলিক পর্যায় হবে পাই, ওকে? বা পাই রেডিয়ান। যখন b বিজোড় তখন আমাদের মৌলিক পর্যায় হবে 2π রেডিয়ান। এই যে বিজোড় হইলে তো গ্রাফটা যেরকম ছিল সেরকমই আছে, সেরকমই থাকবে। সো তখন আমাদের মৌলিক পর্যায় হবে 2π। সো এটা হচ্ছে শুধুমাত্র সাইনের ক্ষেত্রে না, এটা সাইনের ক্ষেত্রে বা কজের ক্ষেত্রে বা কোসেকের ক্ষেত্রে বা সেকের ক্ষেত্রে সত্যি, ওকে? অর্থাৎ cos টু দি পাওয়ার bx যদি থাকে, সেখানে যদি b এর মানটা জোড় হয় তবে মৌলিক পর্যায় হবে পাই রেডিয়ান, যদি বিজোড় হয় তবে মৌলিক পর্যায় হবে 2π রেডিয়ান,
ওকে, আবার কোসেক সেকের ক্ষেত্রেও একই কথাটা সত্যি হবে। আর যদি tan আর cot এর ক্ষেত্রে আসি, tan cot বা tan টু দি পাওয়ার bx cot টু দি পাওয়ার bx, এখানে b জোড় বা বিজোড় যাই হোক না কেন, মৌলিক পর্যায় হবে পাই রেডিয়ান। ওকে, পাই রেডিয়ান। সো তোমরা এটা বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। আরিয়ান, সঞ্জিতা, যারা যারা ক্লাসে আছো, এটার জন্য মডিফিকেশনটা কিরকম হয়েছে এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সঞ্জিতা বুঝতে পারছে, আচ্ছা আরিয়ান তুলতে পারছে, ওকে ফাইন। সো এটার জন্য আমার মৌলিক পর্যায় চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো যখন sin টু দি পাওয়ার bx থাকবে বা সাইনের কোনো পাওয়ার থাকবে বা ত্রিকোণমিতির কোনো পাওয়ার থাকবে, ত্রিকোণমিতিক অনুপাতের, তখন তার জন্য আমাদের মৌলিক পর্যায় চেঞ্জ হচ্ছে। বাট শুধুমাত্র sin কোসেক সেকের জন্য চেঞ্জ হচ্ছে, tan আর cot এর জন্য চেঞ্জ হচ্ছে না। ওকে, সো এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা যদি নেক্সট টায় যাই, খেয়াল করো। সো আমরা হচ্ছে sin cx প্লাস d এর ক্ষেত্রে আসি, sin cx এর ক্ষেত্রে আসি। আচ্ছা, সো খেয়াল করো, sin cx বলতে আমি বেসিক্যালি বুঝাচ্ছি যে আমাদের sin এর একটা হচ্ছে সহগ থাকবে, sin থিটার একটা সহগ থাকবে, সেটা হতে পারে 2 থিটা, sin 3 থিটা, sin 4 থিটা, বা যে কোনো কিছু, ধরো হচ্ছে sin n থিটা। ওকে, যে কোনো কিছু হতে পারে, বা মাইনাসও হতে পারে। মাইনাস হলে তো অ্যাকচুয়ালি মাইনাসটা সামনে চলে আসবে, সো আমরা পজিটিভই ধরে নিচ্ছি। সো sin cx, cx এর ক্ষেত্রে এভাবে চিন্তা করো যে আমাকে sin 0 ডিগ্রির ভ্যালুর কথা যদি আমি চিন্তা করি, sin 0 ডিগ্রি ইকুয়াল টু 0, sin পাই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এখন যে জায়গায় আমার হচ্ছে sin পাই বাই 2 বসাতে হবে সে জায়গায় ধরো হচ্ছে আমার cx আছে। ওকে, তাহলে cx ইকুয়াল টু ধরো পাই বাই 2, তাহলে x ইকুয়াল টু কি হবে, পাই বাই 2c। ওকে, অথবা এভাবে চিন্তা করো যে আমি যদি এখানে আসি যে sin 0 ডিগ্রি, 0 ডিগ্রির জায়গায় cx আছে, তাহলে cx ইকুয়াল টু 0 ডিগ্রি বা x ইকুয়াল টু 0 ডিগ্রি বাই c। সো এটা তো আগের মতোই থাকতেছে। আবার ধরো আমরা sin পাই বাই 4 এর ক্ষেত্রে যদি আসি, sin পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের তাহলে x কত হবে, তাহলে পাই বাই 4 ইকুয়াল টু হচ্ছে cx হবে, বা x ইকুয়াল টু পাই বাই 4c। তার মানে এই জিনিসটা খেয়াল করো, আমি যখন আমার গ্রাফটাকে বসাচ্ছি আমার x অ্যাক্সিসে থাকতেছে হচ্ছে কোণের মানগুলা, ধরো হচ্ছে 0, তারপর হচ্ছে পাই বাই 2, পাই, তারপর হচ্ছে 3 পাই বাই 2, তারপর 2 পাই। ওকে, আর আমার গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, সো এরকম আমার গ্রাফটা হচ্ছে। তাহলে খেয়াল করো, এই যে আমি এখানে যেটাই দেখতেছি যে আমার যখন c গুণ আকারে আছে, আমার সেই cটা কি হয়ে যাচ্ছে, x এর ভ্যালুটা বের করার সময় আমার c ভ্যালু দ্বারা ভাগ করতে হচ্ছে। ওকে, c এর ভ্যালু দ্বারা আমাকে ভাগ করতে হচ্ছে যখন cটা গুণ আকারে থাকতেছে। যদি এমন থাকতো যে sin x বাই c, তখন আমি যেটা দেখতাম যে sin পাই বাই 2 ইকুয়াল টু 1, তাহলে পাই বাই 2 এর জায়গায় এবার x বাই c বসবে, যেহেতু এখানে আমার থিটার জায়গায় x বাই c আছে, তাহলে x বাই c ইকুয়াল টু পাই বাই 2 বা x ইকুয়াল টু c পাই বাই 2। তার মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে যখন আমার সহগটা গুণ আকারে থাকবে সেই সহগটা ভাগ হয়ে যাবে, যখন ভাগ আকারে থাকবে তখন সহগটা গুণ হয়ে যাবে। অথবা একটা সিম্পল কথা এভাবে মাথায় রাখতে হয় যে এটাও তো অ্যাকচুয়ালি গুণ আকারে আছে, যে x ইনটু 1 বাই c আকারে আছে। ওকে, সো সহগটা যখন গুণ আকারে থাকবে, ওকে, তখন আমাদের সহগটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। ওকে, বা x এর যে গুণিতকটা থাকবে সেই গুণিতকটা দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তো যদি ভাগ করে দেই, খেয়াল করো, ধরো আমি হচ্ছে sin
আমি হচ্ছে ধরো সাইন, একটা মিনিট, আমি হচ্ছে ধরো সাইন 2x এর গ্রাফ বের করতে চাই, ঠিক আছে? 2x এর গ্রাফ বের করতে চাই, তার মানে প্রতি জায়গায় x এর ভ্যালু বসায়া আমাকে হচ্ছে সাইন এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি, এগুলো মুছে দিলাম, ধরো সাইন 2x, ওকে, 2x এর গ্রাফ আমাকে আঁকতে হবে। তাহলে x এর জায়গায় প্রথমে কত বসাবো? 0 ডিগ্রি। তাহলে 2x এর জায়গায় কত বসবে? 0 ডিগ্রি বসবে, তার মানে 0 ডিগ্রি ভ্যালু হবে 0, ওকে। আবার পাই বাই 2 এর ক্ষেত্রে যদি আসি, তাহলে 2x ইকুয়াল টু হবে পাই বাই 2 বা x ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4, ওকে। অর্থাৎ এটা দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের পাই বাই 2 এ যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন পাই বাই 4 এ আসবে, ওকে। এভাবে খেয়াল রাখো, পাই বাই 2 এ sin x এর যে ভ্যালুটা ছিল সেটা এখন পাই বাই 4 এ আসবে। তারপর আমি যদি এভাবে চিন্তা করি, আচ্ছা আমি গ্রাফে বসায় করি, তাহলে 0 ডিগ্রি ভ্যালু 0 আসছে, পাই বাই 4 এর ভ্যালু আসতো তাহলে কত? তাহলে sin 2 ইনটু পাই বাই 4 সমান সমান হচ্ছে sin পাই বাই 2 সমান সমান 1, ওকে। অর্থাৎ 0 এর পরে এখানে যদি আমি পাই বাই 4 বসাই, সেই পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 হবে, ওকে। এরপর পাই বাই 2 এর পরে এবার যদি আমরা পাই এ আসি, তাহলে 2x ইকুয়াল টু পাই, তাহলে x ইকুয়াল টু কত হবে? পাই বাই 2। অর্থাৎ সাইনের পাই এ যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন পাই বাই 2 এ হবে। সো পাই এর ভ্যালুটা কত ছিল? ছিল হচ্ছে 0। সো এই ভ্যালুটা এখন পাই বাই 2 এ হবে 0, ওকে। তারপর আমরা যদি 3 পাই বাই 2 এর ক্ষেত্রে আসি, তাহলে এটা হয়ে যাবে 3 পাই বাই 4, আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করতেছি। সো 3 পাই বাই 4 যদি হয়, তাহলে আমাদের যেই ভ্যালুটা 3 পাই বাই 2 এ ছিল সেই ভ্যালুটা এখন 3 পাই বাই 4 এ চলে আসবে। সো 3 পাই বাই 4 এ যদি আসে, এখানে ভ্যালু ছিল হচ্ছে -1, সো এখানে যদি আমি -1 লিখি, তাহলে এটা যদি হয় 3 পাই বাই 4, তাহলে এখানে এই ভ্যালুটা এভাবে চলে আসতেছে, ওকে। আবার একই সাথে আমরা যদি 2 পাই এর জায়গায় আমরা লিখতে পারবো পাই, ওকে। তাহলে খেয়াল করো, আমার গ্রাফটা ছিল এতটুকু, ওকে, বা প্রসারিত ছিল, গ্রাফটা হচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে, ওকে। তো যেহেতু সংকুচিত হয়ে যাচ্ছে, আমার গ্রাফটা এবার এখান থেকেই নিজেকে রিপিট করবে। তাহলে রিপিট যেহেতু এখান থেকে করতেছে, এই বিন্দুটা এবং এই বিন্দুটা হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দু, ঠিক আছে? এই দুইটা বিন্দু হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দু। সমদশা সম্পন্ন বিন্দু যদি হয়, তাদের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমার মৌলিক পর্যায়। তাহলে এখানে মৌলিক পর্যায় কত হচ্ছে? পাই মাইনাস 0 সমান সমান পাই, ওকে। সো এই গ্রাফটা তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, তারপর এটার জন্য কি চেঞ্জ হয় সেটা আমি বলে দিতেছি। সো এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো, বা তোলা হয়েছে কিনা। আচ্ছা, মিথি বলছে ক্লিয়ার, বাকি একটু কমেন্ট করো। ওকে, সো এখান থেকে বেসিক্যালি আমি হচ্ছে একটা স্বীকার্যতে পৌঁছাতে পারবো, সেটা হচ্ছে যে যদি এরকম থাকে, sin cx বা হচ্ছে cos cx অথবা হচ্ছে cosec cx অথবা হচ্ছে sec cx, এরকম যদি থাকে, সো এগুলার ক্ষেত্রে আমার মৌলিক পর্যায় হচ্ছে অ্যাকচুয়াল মৌলিক পর্যায় বাই হচ্ছে সি, ওকে। দেখো এই যে আমরা 2 দিয়ে ভাগ করছি প্রতিটা কি বলে প্রতিটা পয়েন্টকে। আবার আমাদের মৌলিক পর্যায় ছিল 2 পাই, মৌলিক পর্যায় হয়ে গেছে পাই, ওকে। অর্থাৎ আমাদের মৌলিক পর্যায় বাই হচ্ছে সি হবে, বা এটাকে আমি আরেকটু ডিফাইন করে লিখতে পারি যে 2 পাই রেডিয়ান বাই সি হবে, ঠিক আছে। আর tan আর cot এর ক্ষেত্রে যেটা হবে, তাহলে tan cx এবং হচ্ছে cot cx এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো এদের মৌলিক পর্যায় হয়ে যাবে পাই রেডিয়ান বাই হচ্ছে সি, ওকে। সো তোমাদের তোলা হয়েছে কিনা আমাকে একটু বইলো, তোলা হয়েছে কিনা বইলো, তারপর আমি হচ্ছে বাকি পার্টগুলো দেখাবো। তোলা হয়েছে কিনা একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করো। তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, ডান, ওকে।
সো আমরা হচ্ছে এবার পরের টার্মটার জন্য আসি, যে পরের টার্মটার জন্য আমাদের গ্রাফটা কিভাবে চেঞ্জ হয়। সো খেয়াল করো, আমাদের পরের টার্মটা হচ্ছে sin x প্লাস ডি। ওকে, sin x প্লাস ডি। এই ডি এর জন্য আমাদের গ্রাফ লিড করে অথবা ল্যাগ করে। ওকে, লিড এবং ল্যাগ বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা আমি এখন দেখাইতেছি। বেসিক্যালি এভাবে চিন্তা করো, ধরো এটা হচ্ছে 0, গ্রাফটা এখান থেকে শুরু না হয়ে যদি এখান থেকে শুরু হয়, তার মানে গ্রাফটা কি করতেছে, পরে থেকে শুরু হচ্ছে বা 0-র পরে শুরু হচ্ছে। তার মানে স্টার্টিং পয়েন্টের পরে শুরু হচ্ছে, মানে দেরিতে শুরু হচ্ছে। দেরিতে শুরু মানে হচ্ছে মানে ল্যাগ করতেছে। ওকে, আর গ্রাফটা এখানে শুরু না হয়ে যদি এখানে শুরু হয়, তখন আমরা গ্রাফটাকে বলি লিড করতেছে, অর্থাৎ আগে থেকে আসতেছে। সো এটাই বেসিক্যালি হচ্ছে লিড, এটা হচ্ছে ল্যাগ। এখন কিভাবে লিড আর ল্যাগ আমরা বের করতে পারি সেটা আমরা একটু দেখি। ধরো আমাদের কাছে আছে sin x minus 45 ডিগ্রি। ওকে, sin x minus 45 ডিগ্রি আছে। তার মানে খেয়াল করো, একটু আগে যখন আমরা cx নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা এখানে কি করছি, এখানে আমরা হচ্ছে ভ্যালুগুলা বসাইছি গ্রাফের। সো আমাদের গ্রাফটা বেসিক্যালি কি হয় সাইনের, আমাদের 0 ডিগ্রি থেকে 0 হয়, এভাবে চলতে থাকে। তাহলে এটা হচ্ছে হয় পাই, এটা হচ্ছে হয় 2 পাই। ওকে, এটা হচ্ছে হয় π/2, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে 0। ওকে, সো এবার আমরা যদি sin x minus 45 ডিগ্রি ক্ষেত্রে আসি, সো 0 ডিগ্রির জায়গায় আমার কত বসবে, x minus 45 ডিগ্রি বসবে, সেখান থেকে আমি x এর মানটা বের করব। তাহলে sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 হবে, তাহলে x minus 45 ডিগ্রি ইকুয়াল টু হবে 0, বা আমরা বলতে পারি x ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। সো x ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, তার মানে গ্রাফটা কোনখান থেকে শুরু করবে, এটা যদি 90 ডিগ্রি হয়, ধরো এটা হচ্ছে π/4, গ্রাফটা তখন এখান থেকে শুরু করবে। অর্থাৎ 0 ডিগ্রির সময় সাইনের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা এখন 45 ডিগ্রির সময় হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি, দেখো গ্রাফটা 0 থেকে শুরু না হয়ে π/4 এ শুরু হচ্ছে, তার মানে গ্রাফটা ল্যাগ করতেছে। ওকে, দেরিতে শুরু হচ্ছে মানে ল্যাগ করতেছে। সো এখান থেকে যখন π/2 আসবে, তার মানে x minus 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা x ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে π/4 এর পরে আমার ধরো হচ্ছে 135 ডিগ্রি, এখানে গিয়ে গ্রাফটার ভ্যালু কত হয়ে যাবে, এখানে গিয়ে গ্রাফটার ভ্যালু হবে হচ্ছে 1। ওকে, এখানে গিয়ে গ্রাফটার ভ্যালু 1 হবে। তারপর আমি যদি পাই এর ক্ষেত্রে আসি, x minus 45 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা x ইকুয়াল টু হচ্ছে 225 ডিগ্রি। তাহলে 225 ডিগ্রিতে গিয়ে গ্রাফটার ভ্যালু হয়ে যাবে 0। ওকে, তার মানে খেয়াল করো, আমাদের গ্রাফটা 45 ডিগ্রি করে ল্যাগ করতেছে। এই কথাটার মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফে যেই ভ্যালুটা 0 ডিগ্রিতে ছিল সেই ভ্যালুটা এখন 45 ডিগ্রিতে আছে, যেই ভ্যালুটা 90 ডিগ্রিতে ছিল সেই ভ্যালুটা এখন 135 ডিগ্রিতে আছে, যেই ভ্যালুটা 180 ডিগ্রিতে ছিল সেই ভ্যালুটা এখন 225 ডিগ্রিতে আছে, অর্থাৎ 45 ডিগ্রি করে বাড়তেছে। ওকে, সো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এই রকম ফরম্যাটে যদি থাকে সেভাবে মানে তখন কিভাবে গ্রাফটা বের করা লাগে। একইভাবে এখানে মাইনাসের জায়গায় যদি sin x প্লাস 45 ডিগ্রি থাকতো, তখন কিন্তু আমরা এভাবে বের করতাম যে x প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 0, বা এখান থেকে বলতাম যে x ইকুয়াল টু মাইনাস 45 ডিগ্রি, মানে তখন আমাদের গ্রাফটা মাইনাস 45 ডিগ্রি থেকে শুরু হইতো। বুঝতে পারছো? সো এভাবে বেসিক্যালি তখন প্রোগ্রেস করতে থাকতো। সো এটাকে আমরা তখন বলতাম যে আমাদের লিডিং গ্রাফ। ওকে, কারণ এটা 0 ডিগ্রির আগে শুরু হচ্ছে। সো এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ওকে, আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আসো, আমি যদি মৌলিক পর্যায় বের করি, আমি একটু মৌলিক পর্যায়টা বের করার চেষ্টা করি। 225, তারপর হচ্ছে 3π/2, 3π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হচ্ছে, তাহলে x ইকুয়াল টু 270 প্লাস 45, তার মানে হচ্ছে 315 ডিগ্রি। সো এখানে আসতো তখন 315 ডিগ্রি, 315 ডিগ্রি। আবার এখান থেকে এখানে যখন যেত তখন হচ্ছে 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তার মানে 405 ডিগ্রি। ওকে, তাহলে খেয়াল করো, আমাদের মৌলিক পর্যায় মানে কি, মৌলিক পর্যায় মানে হচ্ছে সমদশা সম্পন্ন দুইটা বিন্দুর মধ্যকার ন্যূনতম পার্থক্যটা। ওকে, সো এখানে আমার যে সমদশা সম্পন্ন বিন্দু আছে, এখানে ওই একই বিন্দুটা আছে,
কেন একই বিন্দু আছে? কারণ তাদের কোটি সমান এবং তাদের থেকে গ্রাফটা একই দিকে উঠতেছে। ওকে, তাহলে এই দুইটা ডিফারেন্স কত? 405 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে এই দুইটা বিন্দুর ডিফারেন্সই হচ্ছে আমার মৌলিক পর্যায় হবে। তাহলে ইকুয়াল টু কত হবে? 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। ওকে, তার মানে খেয়াল করো আমার এই যে লিডিং বা ল্যাগিং এর জন্য আমার গ্রাফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রাফটা আগে থেকে শুরু হচ্ছে বা পরে থেকে শুরু হচ্ছে, বাট আমার মৌলিক পর্যায়টা একই আছে। তার মানে আমি এটার ক্ষেত্রে বলতে পারি যে এটার মৌলিক পর্যায়ের উপর কোনো প্রভাব নাই। ওকে, মৌলিক পর্যায়ের উপর কোনো প্রভাব নেই। ওকে, মৌলিক পর্যায়ের উপর কোনো প্রভাব নেই। সো এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। ফাস্ট এটা বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, আরিয়ান বুঝতে পারছে, আরিয়ান তুলতে পারছে, ফাইন। সো বাকিরা একটু কমেন্ট করো। আচ্ছা, সঞ্জিদাও তুলতে পারছে। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে পরবর্তী চেঞ্জটা যদি দেখি, ঠিক আছে? সো এটা আমরা বুঝলাম যে আমাদের গ্রাফ কিভাবে লিড বা ল্যাগ করে। এবার যদি আমরা পরবর্তী চেঞ্জটা দেখি, খেয়াল করো যে sin x প্লাস ই sin x প্লাস ই যদি এটা থাকে, ঠিক আছে? খেয়াল করো sin x প্লাস ই বলতে আমি বুঝাচ্ছি sin x প্লাস ই। ওকে, তার মানে ই হচ্ছে একটা সাংখ্যিক মান হবে, একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে, ঠিক আছে, বা একটা ধ্রুবক হবে। তাহলে খেয়াল করো sin x প্লাস ই যদি আমি x ইকুয়াল টু 0 বলি তাহলে, এবং ধরো ই ইকুয়াল টু হচ্ছে 2, ধরো 2, তাহলে sin 0 ডিগ্রি প্লাস 2, sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 2, তাহলে ইকুয়াল টু হবে 2। ওকে, ইকুয়াল টু হবে 2। তারপর আমি যদি হচ্ছে ইয়ে বলি যে sin 45 ডিগ্রি প্লাস 2, তাহলে sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 প্লাস 2। sin 90 ডিগ্রি কথায় যদি আসি, sin 90 ডিগ্রি প্লাস 2, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, তার মানে খেয়াল করো আমার চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে। আমার যখন 0 ডিগ্রি আছে তখন আমার গ্রাফটার ভ্যালু হচ্ছে 2। গ্রাফটার ভ্যালু 2 বলতে আমি বুঝাচ্ছি যে আমি যখন, আমরা তো জানি যে এখানে আমরা x অ্যাক্সিস নেই, আমার যখন অরিজিনাল গ্রাফটা আমি আঁকছিলাম আমার 0 ডিগ্রির ভ্যালু ছিল 0। ওকে, বাট এবার 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2, তাহলে আমার গ্রাফটা কি হবে? এখান থেকে শুরু হবে, তাহলে এটা হবে 0 ডিগ্রি এবং গ্রাফটার ভ্যালু হবে 2। ওকে, আবার একটু বুঝতে চেষ্টা করো। এখানে আমার গ্রাফটা যখন আমি প্রথমে আঁকছি আমার 0 ডিগ্রি ভ্যালু ছিল 0, এজন্য x এর ভ্যালু 0 বসাইছি, sin 0 ডিগ্রি ভ্যালু 0 দেখে আমি 0 থেকে স্টার্ট করছি। বাট sin x প্লাস ই যখন লিখতেছি আমি, যেখানে আমি ধরে নিছি যে ই এর ভ্যালু 2 এবং x এর ভ্যালু 0 ডিগ্রি, তখন আমি পাচ্ছি যে 0 ডিগ্রি বসানোর পর আমার গ্রাফটার ভ্যালু আসতেছে 2। তার মানে গ্রাফটা আমার এই 2 থেকে শুরু হবে, 0 থেকে শুরু না হয়। ওকে, আবার sin 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 3। ওকে, সো 90 ডিগ্রি ভ্যালু যদি 3 হয়, আচ্ছা আমি একটু নিচে আঁকি তাহলে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে x, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে আমার গ্রাফটা শুরু হবে। এটা যদি 3 হয় তাহলে এই যে 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 3, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে π/2। ওকে, তারপর 3 হওয়ার পর এবার যদি আমরা কততে আসি, 180 ডিগ্রিতে আসি, তাহলে sin 180 ডিগ্রি প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 প্লাস 2 মানে হচ্ছে কত? 2। তার মানে গ্রাফটা 3 এর পরে আবার 2 তে আসবে। ওকে, এক্স্যাক্টলি 0 তে না আসে 2 তে আসবে। তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের ই এর যে ভ্যালুটা থাকবে, আমাদের গ্রাফটা যদি sin x প্লাস ই এই ফরম্যাটে থাকে, তখন ই এর যে ভ্যালুটা থাকে ওই ভ্যালুটা হবে আমাদের অ্যাকচুয়াল গ্রাফের 0 সমান। ওকে, অর্থাৎ 0 তে আমরা যে অপারেশনগুলো করতাম সেই অপারেশনগুলো আমরা এখন ই তে করব। সো এখানে যেহেতু ই এর মান হচ্ছে 2, তার মানে এখানে আমি লিখতে পারি যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পাই এর ভ্যালু। ওকে,
আবার এখান থেকে পাইয়ের পরে যদি আমি সাইন 270 ডিগ্রিতে যাই +2, তাহলে এটা হচ্ছে -1 +2। সো -1 +2 মানে কত হচ্ছে -1 +2 মানে হচ্ছে 1। তাহলে এখানে যদি 1 হয় তাহলে আমার গ্রাফটা এখান থেকে এইভাবে 1 পর্যন্ত নামবে, নেমে এখানে আবার 2 এ গিয়ে উঠবে। ওকে, সো খেয়াল করো এটাই বেসিক্যালি হচ্ছে আমার এই ইকুয়েশনের জন্য সাইন গ্রাফটা। সো ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে 0 এর মধ্যে আমি যে অপারেশনগুলো করতাম সেই অপারেশনগুলো এখন আমি ই এর ভ্যালুতে করব। ওকে, আর এখানে ই এর ভ্যালু হচ্ছে 2। এবার খেয়াল করো আমাদের মৌলিক পর্যায়ে যা ছিল আমাদের মৌলিক পর্যায়ে কিন্তু তাই আছে, অর্থাৎ মৌলিক পর্যায়ে 2π ছিল, 2π আছে। তার আমরা বলতে পারি যে sin x + e এই ফরম্যাটে যখন থাকবে, এই ফরম্যাটে থাকলে আমাদের মৌলিক পর্যায় চেঞ্জ হবে না। তার মানে এই ফরম্যাটে থাকলে মৌলিক পর্যায় চেঞ্জ হবে না। ওকে, সো এটা তোমরা বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। এটা বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। বুঝতে পারছো কিনা এবং তোলা হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সো ক্লিয়ার আই থিংক। সো আমি হচ্ছে তাহলে পরের টার্মটা যাই। পরের টার্মটা আমাদের বি হইছে, আমাদের সি হইছে, ডি হইছে, ই হইছে, আমাদের শুধু এ বাকি আছে। ঠিক আছে, সো আমি যদি এ তে যেতে চাই, খেয়াল করো, সো আমি যদি এ তে যেতে চাই তবে হচ্ছে আমরা লিখতে পারি যে আমাদের a sin x, ওকে, a sin x এর ভ্যালু বের করতে হবে। সো একদম সিম্পল, আমরা যখন sin 0 ডিগ্রি বের করব তাহলে 0 ডিগ্রি হচ্ছে a sin 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রির জন্য a sin 0 ডিগ্রি হবে, তাহলে এটার ভ্যালু হবে 0, কারণ sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 এবং 0 * a হচ্ছে 0 হবে। যখন আমরা π/2 তে যাব, π/2 তে হচ্ছে sin π/2 পাবো, sin π/2 মানে হচ্ছে 1, তাহলে a sin π/2 তার মানে a * 1 আমি কত পাবো? a পাবো। তার মানে আমি যদি গ্রাফটা আঁকি, গ্রাফটা এরকম হবে যে এটা হচ্ছে 0 ডিগ্রি হবে, এটা হচ্ছে a হবে, 0 থেকে শুরু হবে, বাট যখন আমার 1 হওয়ার কথা তখন হয়ে যাবে a। ওকে, আবার যখন পাই চলে আসবে তখন 0 * a হয়ে যাবে 0। ওকে, আমি এটা একটু তাড়াতাড়ি বলতেছি, এটা আমি ব্যাখ্যা করে দিতেছি আবার। ঠিক আছে, সমস্যা নেই। যখন আমরা -1 এ চলে যাব তখন এটা হয়ে যাবে -a অ্যাকচুয়ালি। ওকে, এটা জাস্ট এভাবে চিন্তা করো, আমাদের সাইনের যে ভ্যালুগুলো ছিল প্রতিটা অ্যাঙ্গেলের জন্য ওই ভ্যালুগুলোর সাথে আমার a গুণ হচ্ছে। ওকে, অর্থাৎ আমার এখানে যদি 1 থাকে এবার এখানে চলে আসবে বা এই ভ্যালুটা হচ্ছে a পর্যন্ত বর্ধিত হবে। ওকে, a পর্যন্ত বর্ধিত হবে। আবার এখানে যদি হচ্ছে -1 থাকে, এই -1টা -a পর্যন্ত বর্ধিত হবে। সো গ্রাফটাকে যদি আমি আরেকটু তোমাদের জন্য বোধগম্য করে আঁকতে চাই তাহলে গ্রাফটা এরকম হবে। খেয়াল করো, সো এটা ধরো হচ্ছে সাইনের গ্রাফ হবে, ধরো এটা হচ্ছে 1 আর এটা ধরো হচ্ছে a। সো গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হবে। ওকে, এটা হচ্ছে গ্রাফটা হবে, এটা ধরো হচ্ছে -1। সো যখন আমি a দিয়ে গুণ করব তখন গ্রাফটা এরকম হয়ে যাবে। ধরো এটা হচ্ছে -a। ওকে, সো জাস্ট এরকম হবে, অর্থাৎ আমার y অক্ষ বরাবর গ্রাফটা বৃদ্ধি পাবে বা গ্রাফটা a এর ভ্যালুর উপর ডিপেন্ড করে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের মৌলিক পর্যায়ে কিন্তু আগের মতোই আছে, কারণ এখানের পরই গ্রাফটা আবার নিজেকে রিপিট করবে। সো আমাদের মৌলিক পর্যায়ে এখানেও 2π হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে যখন এরকম একটা গুণাকারে থাকে, আমার ত্রিকোণমিতিক অনুপাতের সাথে গুণাকারে থাকে, যেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। ওকে, এই অ্যামপ্লিটিউড যখন গুণাকারে থাকে তখন মৌলিক পর্যায়ের কোনো পরিবর্তন হয় না। ওকে, মৌলিক পর্যায়ের কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা, রিয়াদকে দেখতে পেতেছি অনেকদিন পর। আলহামদুলিল্লাহ রিয়াদ, ভালোই আছি। তোর কি অবস্থা? তোর অ্যাডমিশন প্রিপারেশন কেমন চলতেছে? অনেকদিন পর তোর সাথে কথা হইতেছে। যাই হোক, আমরা হচ্ছে একটু এখানে আসি যে আমরা হচ্ছে আমার টোটালি হচ্ছে এ জন্য সাইনের গ্রাফটা কিরকম চেঞ্জ হয়, বি এর জন্য কিরকম চেঞ্জ হয়,
সি এর জন্য কিরকম চেঞ্জ হয়, ডি এর জন্য কিরকম চেঞ্জ হয় এবং ই এর জন্য কিরকম চেঞ্জ হয়, প্রতিটা দেখছি। সো তোমাদের কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলো, ওকে? কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা, অল ক্লিয়ার। বাকি একটু কমেন্ট করেও যাদের বুঝতে সমস্যা আছে। আচ্ছা, এখন একটা বেসিক কথা, সেটা হচ্ছে গ্রাফগুলো হচ্ছে এত জটিল করে মানে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় নরমালি দেয় না, ঠিক আছে? আনলেস তোমার রিটেন পরীক্ষা থাকে, রিটেন পরীক্ষা ছাড়া খুব বেশি জটিল করে দেয় না। সো তোমার কোন ভ্যালুটার জন্য কিরকম করে গ্রাফটা চেঞ্জ হচ্ছে এটা জাস্ট মাথায় রাখতে হবে, এবং মাথায় রাখলেই হচ্ছে তোমার বেসিক্যালি তুমি ম্যাথগুলো করতে পারবা, ঠিক আছে? সো এখন আমরা হচ্ছে একটা প্রবলেম তোমাদেরকে দেই, এটা তোমরা সলভ করো, এতক্ষণ যা যা শিখলা তার উপর সলভ করে তারপর হচ্ছে আজকে ক্লাসটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো এখানে হচ্ছে ধরো 2 sin টু দি পাওয়ার 9 7 থেটা প্লাস 30 ডিগ্রি, এটার মৌলিক পর্যায় কত, মৌলিক পর্যায় কত, এবং 5 cot স্কয়ার 5 থেটা প্লাস 20 ডিগ্রি, এটার মৌলিক পর্যায় কত? ওকে, এই দুইটা মৌলিক পর্যায় আমাকে বের করে কমেন্টে বলো। সো প্রথমটার মৌলিক পর্যায় কত, দ্বিতীয়টার মৌলিক পর্যায় কত? এই দুইটার মৌলিক পর্যায় বের করে, আচ্ছা আর হচ্ছে 5 থেকে 6 মিনিট লাগবে, তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করো, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে ক্লাসটা। এটার মৌলিক পর্যায় কত, এটার মৌলিক পর্যায় কত, একটু তাড়াতাড়ি কমেন্ট করো। একদম সিম্পল, কিন্তু আমরা কিন্তু এই টোটালটা বের করা শিখছি। সো এখানে মৌলিক পর্যায়ে কোনটার কত এটা আমাকে একটু বের করে কমেন্টে বলো। আর কেউ যদি না পারো সে হচ্ছে কমেন্টে বলো, তাহলে আমি করাই দিব। কারো কোনো কমেন্ট আমি দেখতে পাইতেছি না, তার মানে কি আমি তাহলে বুঝাইতে পারি নাই, তোমরা কি তাহলে করতে পারতেছো না? এটা তো বেশিক্ষণ লাগার কথা না, জাস্ট 1 মিনিট লাগার কথা। কেউ যদি না পারো বা হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে আমাকে বইলো, আমি হচ্ছে এটা বুঝাই করা দিব ম্যাথটা। আচ্ছা, এটা করতে মাত্র 2 থেকে 3 সেকেন্ড লাগার কথা, এতক্ষণ লাগতেছে কেন তোমাদের? আচ্ছা আমি করাই দিতেছি। দেখো, আমাদের প্রথমে আমরা আসি যে বি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে সাইনের মান বা কজের মান কিভাবে চেঞ্জ হয়। তাদের বি এর ভ্যালুটা যদি জোড় হয় আমাদের মৌলিক পর্যায় হয়ে যায় পাই রেডিয়ান, যদি বেজোড় হয় আমাদের মৌলিক পর্যায় হয়ে যায় 2 পাই রেডিয়ান। তাহলে এখানে বি এর মানটা কি আছে, বেজোড়, কারণ আমাদের মৌলিক পর্যায় কি হবে, 2 পাই রেডিয়ান। ওকে, তারপর থেটার যে সহগটা থাকে বা এক্স এর যে সহগটা থাকে সেই সহগটা দিয়ে আমরা ভাগ দেই মৌলিক পর্যায়কে, তাহলে এখানে ভাগ দিলে কি হবে, 2 পাই রেডিয়ান বাই 7। সো এটা হচ্ছে আমাদের মৌলিক পর্যায়। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আসি, 5 cot স্কয়ার 5 থেটা প্লাস 20 ডিগ্রি, এটার জন্য মৌলিক পর্যায়ে কোনো পরিবর্তন নাই, এটার জন্য মৌলিক পর্যায়ে কোনো পরিবর্তন নাই, এগুলো তো আমরা দেখছি, মাত্রই তো দেখলাম। তাহলে স্কয়ার আছে, cot এবং tan এর ক্ষেত্রে যাই থাকুক আমাদের মৌলিক পর্যায় কিন্তু চেঞ্জ হয় না। যেহেতু চেঞ্জ হয় না, তাহলে এখানে মৌলিক পর্যায় হচ্ছে হবে পাই রেডিয়ান, এবং থেটার যে সহগটা আছে এই সহগটা দিয়ে ভাগ দিব।
তাহলে এটার মৌলিক পর্যায় হচ্ছে পাই রেডিয়ান, এটার মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই রেডিয়ান। ওকে, এবার লাস্ট একটা জিনিস, ধরো এই দুইটা গ্রাফ বা এই দুইটা ফাংশন যোগ আকারে আছে। ওকে, যদি যোগ আকারে থাকে তখন টোটাল ফাংশনটার মৌলিক পর্যায় কিভাবে বের করবা, সেটা বের করার টেকনিক হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে ফাংশনগুলো দেওয়া আছে বা ফাংশনগুলোর ইন্ডিভিজুয়ালি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া আছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর জন্য তোমরা মৌলিক পর্যায় বের করবা। মৌলিক পর্যায় বের করার পর তোমরা হচ্ছে এই দুইটা মৌলিক পর্যায়কে একসাথে লিখলা, ধরো 2 পাই রেডিয়ান আর হচ্ছে পাই রেডিয়ান বাই 5। তারপর এখান থেকে তোমাকে হচ্ছে টোটাল ফাংশনটার মৌলিক পর্যায় বের করতে হবে। টোটাল ফাংশনের মৌলিক পর্যায় বের করার সূত্র হচ্ছে লবের লসাগু বাই হচ্ছে হরের গসাগু। ওকে, লবের লসাগু বাই হচ্ছে হরের গসাগু। সো লবের লসাগু বাই হরের গসাগু ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখানে যেই লব আছে এই লবের লসাগু হবে, তাহলে 2 পাই রেডিয়ান আর পাই রেডিয়ান এই দুইটা লসাগু কত, অবশ্যই 2 পাই রেডিয়ান, কারণ আমরা বড়টা নেই, তাহলে 2 পাই রেডিয়ান। আর হরের গসাগু কত, গসাগু বলতে কি বোঝায়, তাদের মধ্যে কমন কি আছে। সো 7 আর 5 এর মধ্যে কমন কিছুই নাই, কমন হচ্ছে 1 আছে, তাহলে 2 পাই রেডিয়ান বাই 1। তাহলে এখানে আমার টোটাল মৌলিক পর্যায়টা তখন হইতো 2 পাই রেডিয়ান। ওকে, সো তোমরা হচ্ছে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। ওকে, সো যখন আমাদের ফাংশনগুলো যোগ আকারে দেওয়া থাকবে, অর্থাৎ কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাত যোগ আকারে দেওয়া থাকবে, তখন আমাদের মৌলিক পর্যায় হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মৌলিক পর্যায় বের করব। বের করার পর সেই মৌলিক পর্যায়গুলোর লবের লসাগু বাই হরের গসাগু বের করব, বের করেই আমরা হচ্ছে টোটাল ফাংশনটার মৌলিক পর্যায় বের করতে পারবো। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমাদের হচ্ছে 6.3 এর মধ্যে এগুলাই আছে, আর তোমরা হচ্ছে বই থেকে হচ্ছে ম্যাথগুলো করে নিও। বইয়ের ম্যাথে হচ্ছে গ্রাফ দিয়ে করছে বা গ্রাফ দিয়ে সলভ করছে। সো গ্রাফ দিয়ে সলভ করার ক্ষেত্রে যেই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে তুমি হচ্ছে যেই ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেটার জন্য হচ্ছে গ্রাফটা বের করবা। গ্রাফটা বের করার পর গ্রাফটা হচ্ছে মানে দুইটা গ্রাফ নরমালি হয়, দুইটা বা তিনটা গ্রাফ হতে পারে তোমাদের সমীকরণের উপর ডিপেন্ড করে। সো ওই গ্রাফগুলা প্রতিটা লেখচিত্র পরস্পরকে যেই বিন্দুগুলা স্পর্শ করে বা ছেদ করে, ওই বিন্দুগুলাই হচ্ছে আমাদের লেখচিত্রের সাহায্যে ওই সমাধানগুলো হবে আর কি। ওকে, সো এটা তোমরা বই থেকে দেখে নিলেই করতে পারবা, এটা এমন কঠিন কিছু না। বাট অ্যাকচুয়ালি আমাদের গ্রাফগুলা কিভাবে আমাদের বিভিন্ন চলক বা বিভিন্ন হচ্ছে গুণিতকের জন্য চেঞ্জ হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিলাম আজকে। সো 6.3 নিয়ে ইনশাল্লাহ আর কারো কোনো সমস্যা থাকবে না। বাট এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে হচ্ছে ইনবক্সে জানাও বা আমাদের গ্রুপে হচ্ছে পোস্ট করো, আমি হচ্ছে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর ইনশাল্লাহ আমরা হচ্ছে এই উইকেই হয়তো তোমাদের সাথে কথা বলবো। রাকিবের ক্লাস শেষ হওয়ার পর আমরা হচ্ছে চ্যাপ্টার 7.6 এবং 7.7 শেষ করে কিভাবে আমরা হচ্ছে ত্রিকোণমিতির জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলতে পারি এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, বা এই ক্লাসগুলো নিব। সো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।